হ্যালো এভরিওয়ান, আমি জুবায়ের হাসান মাহির। পড়াশোনা করছি বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে। অর্গানিক নিয়ে অনেকেরই অনেক সমস্যা। অনেকেই পড়ালেখা শেষ করতে পারে নাই অথবা অল্প পড়েছে, অনেকে অল্প পড়ে এক্সামে গোল দিতে চায়। আজকে ভিডিওটা তাদের জন্য। মাত্র 20 প্রকার রিয়াকশন শিখে আর 20 টাইপের রিয়াকশন শিখে আমরা অর্গানিকে প্রায় 100% কম আনতে পারি। সো দেরি না করে এখনই শুরু করে দিই এভরিওয়ান। সো আমাদের এই ক্লাসটা আসলে কাদের জন্য? যারা হচ্ছে অর্গানিকে 400-500 পেজ পড়ালেখা এখনো করে নাই, 2-3 মাস ধরে এখনো অর্গানিক পড়ে নাই, তাদের জন্য। এবং যারা পড়েছো তাদের জন্য। কারণ আমরা আসলে কি পড়বো? আমরা আসলে পড়বো হচ্ছে মাত্র 20 টাইপের রিয়াকশন, যে রিয়াকশনগুলো থেকে প্রায় 99% তুমি এক্সামে কমন পাবে। সো তুমি যে ভাত খেতে খেতে অথবা তুমি একটু পড়ালেখা করার ইচ্ছা থাকলে বসে বসে ঘুমাইতে ঘুমাইতে পড়ালেখা করতে পারো, যেটা আমি করতাম। আমি ভাত খাওয়ার সময় কোনো না কোনো ক্লাস ছেড়ে দিতাম, কাজী রাকিবুল হাসান ভাই বা অন্য কোনো ভাইয়ের, তো চমক হাসান ভাই, এদের ক্লাস ছেড়ে দিয়ে আমি ভাত খাইতাম। তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, তো আমরা আসলে অর্গানিক শুরু করতে যাচ্ছি। বেস টাইপের জিনিসগুলো আমাদের শেখা লাগবে। প্রথমে লিখি যে টপিকের নাম কি। টপিকের নাম আছে জৈব যৌগ। ঠিক আছে, আর অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি, জৈব যৌগের কয়েকটা জিনিস আমাদের জানা লাগবে। সেটা হচ্ছে হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন দিয়ে যেগুলো তৈরি হয়, যেগুলো যৌগ তৈরি হয় বা সাবস্টেন্স তৈরি হয়, তাদের বলা হচ্ছে হাইড্রোজেন কার্বন। তো হাইড্রোকার্বন। সো জৈব যৌগ কি? জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন থেকে সৃষ্ট যৌগ। হাইড্রোকার্বন থেকে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে যে যৌগগুলো সৃষ্টি হয় সেগুলোকে বলি আমরা জৈব যৌগ। ঠিক আছে, সো জৈব যৌগ কি? সেটা হচ্ছে যে হাইড্রোজেন কার্বন থেকে তোমার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে যেই সাবস্টেন্সগুলো তৈরি হয় সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে হচ্ছে জৈব যৌগ। আচ্ছা, তো আর কি কি বিষয় আমাদের জানা লাগবে? বিষয় যেগুলো যেগুলো লাগবে সেগুলো হচ্ছে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল কি। ইলেকট্রোফাইল কি জিনিস? দেখো, খুবই ইজি জিনিস। এখনো বিক্রিয়াগুলো যাওয়ার আগে আসলে আমাদের একটু বেসিকটা ক্লিয়ার করে রাখা উচিত। সো ইলেকট্রোফাইল কি? ইলেকট্রোফাইল। আচ্ছা, ইলেকট্রোফাইল কি জিনিস? ইলেকট্রোফাইল হচ্ছে যারা হচ্ছে ইলেকট্রনকে ফিল করে। আচ্ছা, এটা আমি খুবই জেনারেল মনে রাখার জন্য বললাম যে কিভাবে তুমি মনে রাখতে পারো। আচ্ছা, আমাদের দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ফিলিয়া, একটা হচ্ছে ফোবিয়া। বুঝছো? ফোবিয়া মানে হচ্ছে ভয়, আর ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসা আর পছন্দ করা আর কি। সো ইলেকট্রোফাইল কাদের বলে? যাদের আছে ইলেকট্রোফিলিয়া আছে, অর্থাৎ যারা ইলেকট্রনকে চায়। তো ইলেকট্রনকে কারা চায় বলো? ইলেকট্রন মানে নেগেটিভ আয়নকে কারা আকর্ষণ করে? অবশ্যই পজিটিভ আয়ন। যেমন পজিটিভ আয়ন কি হইতে পারে? NO2+ হইতে পারে। ঠিক আছে, SO3 হইতে পারে। এরাও ইলেকট্রোফাইল। এরা ইলেকট্রোফাইল কেন? কারণ এদের হচ্ছে তোমার এদের ভিতর হচ্ছে তোমার ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রনের ঘাটতি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ওটাকে কি বলে, আহ, অসম্পূর্ণ অরবিটাল থাকে। ঠিক আছে, অসম্পূর্ণ অরবিটাল বা ফাঁকা অরবিটাল থাকে। হ্যাঁ, তো আর যে কোনো পজিটিভ আয়ন যেমন H+, এরাও ইলেকট্রোফাইল, কারণ এরা ইলেকট্রনকে চায় অথবা নেগেটিভ আয়নকে চায়। আচ্ছা, এরপর আসে হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল। সো নিউক্লিওফাইল কারা? নিউক্লিওফাইল হচ্ছে যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। নিউক্লিয়াস মানে হচ্ছে যারা পজিটিভ আয়নকে আকর্ষণ করে। সো নিউক্লিয়াস বা পজিটিভ আয়নকে কারা আকর্ষণ করবে? নিউক্লিওফাইল বা পজিটিভ আয়নকে আকর্ষণ করবে যারা হচ্ছে তোমার। নিউক্লিওফাইল হচ্ছে যারা নেগেটিভ আয়ন। ঠিক আছে, যারা হচ্ছে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। সো নিউক্লিয়াস থাকে হচ্ছে পজিটিভ ধর্মী। সো নিউক্লিয়াসকে কারা আকর্ষণ করবে? যারা একটু নেগেটিভ আয়ন ধারণ করে। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার কি হইতে পারে? OH- হইতে পারে অথবা ক্লোরিন- হইতে পারে। সো এরা হচ্ছে নিউক্লিওফাইল টাইপের। ঠিক আছে, এগুলো যা লাগবে। দেন হচ্ছে কয়েকটা জৈব যৌগের কিছু বেসিক জানা লাগবে। যেমন হচ্ছে ইথিন কি। ইথিন ইথিন কি জিনিস? ইথিন বা অ্যালকাইন কি জিনিস? অ্যালকাইন হচ্ছে যাদের ভিতর ডবল বন্ড থাকে। ঠিক আছে, সিসির ভিতর ডবল বন্ড থাকলে ইথিন, বা তাদেরকে বলি বলি হচ্ছে আমরা অ্যালকাইন। ঠিক আছে, তারপর হচ্ছে কি কি জানা লাগবে? অ্যালকিন বলি, সরি আমি একটু ভুল লিখেছি, অ্যালকিন বলি। অ্যালকিন। অথবা একটা আছে যে ইথাইন। ইথাইন। ইথাইন কাদের বলি? যারা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন। আচ্ছা, অ্যালকাইন, ইথাইন। আমি খুব সংক্ষিপ্ত ক্লাস নিচ্ছি, তো সো এগুলো আসলে তোমরা 9-10-এ শিখে আসছো। যে ইথিন বলা হচ্ছে যাদের দুটো বন্ড থেকে, বা অ্যালকিন তাদের বলে। আর অ্যালকাইন কাদের বলে? যাদের হচ্ছে 3টা করে বন্ড থাকে তাদের বলে অ্যালকাইন। সো এগুলো বিষয়ে জানা লাগবে। তোমাদের আর একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে
কার্বক্সিলিক অ্যাসিড কোনগুলা? কার্বক্সিলিক অ্যাসিড আমার হয়তো একটু বানান ভুল যেতে পারে, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিড সেটা হচ্ছে যে COOH। তারপরে তোমার হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড কাদের বলে? অ্যালডিহাইড, যারা একটু অ্যাডভান্স তারা স্কিপ করতে পারো এটুকু অপশন, ঠিক আছে, এটুকু লাইন একটু স্কিপ করতে পারো। CHO এটাকে বলে অ্যালডিহাইড। অ্যালডিহাইড জানলে আমরা কিটোনও জানবো, ঠিক আছে। কিটোন কাদের বলে? কিটোন কিটোন বলে হচ্ছে C+O, ঠিক আছে, C+O, এবং তার পাশে যদি দুইটা আর থাকে, আর মনে হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কারা? যারা হচ্ছে কার্বনের চেইন থাকে, অর্থাৎ কার্বনগুলো চেইন আকারে একটার সাথে কিন্তু একটা যোগ হতে পারে, একে বলা হচ্ছে কার্বনের ক্যাটানেশন ধর্ম। ওগুলো বইতে আছে, তুমি হচ্ছে দেখো কার্বনের ক্যাটানেশন ধর্ম কি, C এগুলো হচ্ছে কার্বনের ক্যাটানেশন ধর্ম। তো C যদি এরকম অ্যাড হতে থাকে, কার্বনের চেইন তৈরি হয়, ওটাকে বলে অ্যালকাইল, ওটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো তুমি কার্বক্সিলিক অ্যাসিড শিখলা, অ্যালডিহাইড, কিটোন। হ্যাঁ, মোটামুটি আমাদের এগুলো দিয়ে আর আর কি লাগবে, আর যা লাগবে আমি ক্লাস বলে দেবো, ঠিক আছে। আমরা যে একটু আগে শিখলাম যে অ্যালকাইন এবং অ্যালকিন এরা দুটো কয়টা করে বন্ড থাকে? একটার অধিক বন্ড থাকে না, একটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে তিনটা। সো অ্যালকিনে দুইটা, অ্যালকাইনে তিনটা। সো এদেরকে বলা হচ্ছে অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে। আর তাহলে সম্পৃক্ত যৌগ কাদের বলে? যাদের হচ্ছে একটা করে বন্ড থাকে, যেমন ইথেন, মিথেন, অ্যালকেন, এদের হচ্ছে তোমার সম্পৃক্ত যৌগ বলে। আচ্ছা, সো ইংলিশে বলে এটাকে আনস্যাচুরেশন টেস্ট। হ্যাঁ, তো আনস্যাচুরেশন টেস্ট মানে কি? আনস্যাচুরেশন টেস্ট মানে হচ্ছে তোমার অসম্পৃক্ততা পরীক্ষা। So, এটা যে অ্যালকিন, অ্যালকাইন নাকি অ্যালকেন, এটা যে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এটারই পরীক্ষা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা। সো আমাদের এটা প্রথম রিয়াকশন, ব্রোমিন পরীক্ষার মাধ্যমে আমরা অ্যালকাইন সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এটা পরীক্ষা করি। খুব ইজি টেস্ট। ব্রোমিনের বর্ণ কি থাকে? ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল বর্ণ, ঠিক আছে, ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল বর্ণ। সো তুমি যদি এমন কোনো যৌগ নাও যেটার ভিতর ব্রোমিন, তুমি ব্রোমিন যদি নাও, সেটা যদি ব্রোমিনের লাল বর্ণকে সে দূর করে, তাহলে সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে। তাহলে কিভাবে করব? এটার জন্য আমাদের কি কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে তোমার CCl4 বা পানি লাগে। হ্যাঁ, আর কি লাগে? আর হচ্ছে ব্রোমিনের দ্রবণ লাগে, ঠিক আছে, ব্রোমিনের দ্রবণ লাগে। সো তোমার কাছে ধরো অ্যালকাইন বা অ্যালকিন আছে, ধরো তোমার কাছে অ্যালকিন আছে, সেটা হচ্ছে C+C H2H2। তো এর ভিতর তুমি যদি ব্রোমিন অ্যাড করো, ব্রোমিনের বর্ণ কি থাকে? লাল থাকে। ব্রোমিন অ্যাড করো, তাহলে তোমার কি পাওয়া যাবে? CH, ব্রোমিন, ব্রোমিন, H, 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 H। আচ্ছা, সো এখানে দেখো দুইটা বন্ড থাকে, দুইটা বন্ডের একটা বন্ড ভেঙে যায়, কারণ অ্যালকিন অ্যালকাইনের বন্ডগুলো অতটা বেশি স্থায়ী না। এর মাধ্যমে আমরা অসম্পৃক্ততার টেস্টটা করি। সো ব্রোমিন এই যে গিয়ে ডবল বন্ড ভেঙে দিয়ে তারা নিজেরা বন্ড গঠন করছে, এর জন্য এদের কি বর্ণটা কি লাল থাকবে? না, থাকবে না। সো লাল বর্ণটা দূরীভূত হয়। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে এটা অসম্পৃক্ত, অ্যালকিনটা অসম্পৃক্ত, ঠিক আছে। আচ্ছা, তো অ্যালকাইনেরটা দেখাই, অ্যালকাইনেরটা কিভাবে ব্রোমিন টেস্ট দেয়। অ্যালকাইনের ভিতর তোমার যদি ব্রোমিন টেস্ট করো, তখন কি পাওয়া যাবে? চারটা পাওয়া যাবে, তাই না? এখানে ব্রোমিন কয়টা আছে? দুইটা, বাট আমার লাগবে আরো দুইটা, কারণ এখানে বন্ধন ভাঙবে, দুইটা বন্ধন ভাঙবে। সো সি সি একটা বন্ধন থাকবে, এই পাশে একটা বন্ধন ভেঙেছে, এই পাশে একটা বন্ধন ভেঙেছে, ব্রোমিন, 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 এইচ, এইচ, এখানেও লাল বর্ণ বিনষ্ট হবে। সো ব্রোমিন টেস্টের পরে অসম্পৃক্ত নির্ণয়ের আরেকটা পরীক্ষা হচ্ছে বেয়ার টেস্ট, ঠিক আছে। বেয়ার টেস্টের জন্য আমাদের কি কোন কোন রিএজেন্ট প্রয়োজন? বেয়ার টেস্টের জন্য আমাদের প্রয়োজন KMnO4। KMnO4 এটা হচ্ছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটার বর্ণ কি? এটার বর্ণ হচ্ছে বেগুনি, বাট তুমি যদি ডাইলিউট অর্থাৎ তুমি যদি ঘনত্ব কমাই ইউজ করো, তখন সেটার বর্ণ হয়ে হচ্ছে গোলাপি, গোলাপি, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে কি প্রয়োজন আমাদের? 2 নম্বরে প্রয়োজন হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারীয় দ্রবণ। আচ্ছা, তুমি যদি কোথাও যদি KMnO4 ইউজ করো, একটা জিনিস মাথায় রাখবে যে KMnO4 কি জিনিস? ওটা হচ্ছে এক ধরনের জারক। তো জারক কি উৎপন্ন করে? জারক অলওয়েজ জাইমন অক্সিজেন উৎপন্ন করে, ঠিক আছে, জাইমন অক্সিজেন উৎপন্ন করে। এবং আরেকটা জিনিস তুমি মাথায় রাখবা, যদি কখনো পটাশিয়াম হাইড্রোক্সাইড পাও, সেখানে তুমি জানো অলরেডি, যদি পুরো ফুল কেমিস্ট্রি পড়ে আসো, যে পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে পটাশিয়াম প্লাস এবং OH- আয়ন উৎপন্ন করে। সো তোমার কাছে বিক্রিয়ার ভিতর কি কি আছে? OH আছে এবং সাইমন অক্সিজেন আছে। এবং আরেকটা জিনিস আছে, যেহেতু এখানে তুমি পানীয় মিশ্রণ ইউজ করেছো,
পানীয় মিশ্রণ অর্থাৎ হচ্ছে অ্যাকোয়াটিক মিশ্রণ ইউজ করতেছো, এর জন্য এখানে অনেক পরিমাণ কি আছে, পানি আছে। তো পানিকে আমরা লিখলাম HOH হিসেবে। HOH কে তোমার জাইমান অক্সিজেন জারণ করে, বুঝছো? জাইমান অক্সিজেন জারণ করে HOH কে, এবং এখানে উৎপন্ন হয় OH, দুটা OH উৎপন্ন হয়, ঠিক আছে? এই দুটা হচ্ছে মুক্তমূলকের মতো থাকে। এই পর্যন্ত কি ক্লিয়ার? এখানে মুক্তমূলক OH উৎপন্ন হয়। আচ্ছা, তো বেয়ার টেস্টের জন্য, বেয়ার টেস্ট কি জিনিস? অসম্পৃক্ততা পরীক্ষা। অসম্পৃক্ততা পরীক্ষায় কোন যৌগ টেস্টটা ফলো করে? সেটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ কারা? অ্যালকেন? না, অ্যালকেন এখানে বিক্রিয়া করবে না অবশ্যই। সো এখানে কে বিক্রিয়া করবে? এখানে বিক্রিয়া করবে হচ্ছে অ্যালকিন অথবা অ্যালকাইন। সো ধরো এখানে অ্যালকিন নিলাম, অ্যালকিন নিলাম এখানে। আমরা এগুলো আসলে আগে থেকে পড়ে আসছি। সো অ্যালকিন নিলাম, অ্যালকিনের ভিতর তোমার বেয়ার টেস্ট করবে, ঠিক আছে? বেয়ার টেস্টের রিয়াকশন হচ্ছে তোমার এখানে যাবে হচ্ছে KMnO4 প্লাস KOH। কি উৎপন্ন হয় বলো তুমি? এই যে OH-টা, এই OH যে উৎপন্ন হয়েছে, এই OH-টা গিয়ে রিয়াক্ট করবে হচ্ছে তোমার, এই OH-টা গিয়ে রিয়াক্ট করবে এখানে, বন্ধনটা ভেঙে দেবে, ঠিক আছে? বন্ধনটা ভেঙে গেলে কি উৎপন্ন হবে? সি, এই পাশে একটা OH এসে যুক্ত হলো, এই পাশে একটা OH এসে যুক্ত হলো, এখানে H2, এখানে H2। এটাকে কি বলে জানো? এটাকে বলা হচ্ছে ইথেন গ্লাইকল বা ইথেন গ্লাইঅল, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইথেন গ্লাইঅল, গ্লাইঅল। আচ্ছা, বা গ্লাইকল বললেও হয়। তো এই যে ইথেন গ্লাইকল উৎপন্ন হয়েছে, ইথেন গ্লাইকল উৎপন্ন হয়েছে এখানে, এখানে কি আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিত থাকবে? থাকবে না। এখানে ম্যাঙ্গানিজের অক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে? ম্যাঙ্গানিজের অক্সাইড উৎপন্ন হবে। তখন কি পটাশিয়াম আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকবে? না, থাকবে না। পটাশিয়ামের কি বেগুনি বর্ণ থাকবে? পটাশিয়ামের বেগুনি বর্ণটা এভাবে দূরীভূত হয়, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা বুঝতে পারি, বেয়ার টেস্টের মাধ্যমে বুঝতে পারি যে এখানে পটাশিয়ামে যেহেতু বেগুনি বর্ণ বা গোলাপি বর্ণ দূরীভূত হয়েছে, তার মানে হচ্ছে এটা একটা অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে? তা আমরা যদি তিন C∧CH যদি ইথাইনের জন্য করি, এটার জন্য একটু আলাদা। এটা কি উৎপন্ন করবে? এটা কি উৎপন্ন করবে? এটা উৎপন্ন করবে হচ্ছে গ্লাই অক্সাইড। আচ্ছা, কেন দেখি? দেখো, C, এখানে একটা OH যুক্ত হবে, এখানে আরেকটা OH যুক্ত হবে, চারটা OH আসবে এখানে, তাই না? আমি যদি এখানে যেভাবে পড়াচ্ছি সেভাবে যদি লিখি, এখানে চারটা OH আসবে, চারটা লাগবে। কেন? এখানে আছে দুইটা বন্ড ভাঙতে হবে। তো একটা বন্ড যখন ভেঙে যায়, ভেঙে এখানে একটা বন্ড তৈরি হয়, এখানে একটা বন্ড তৈরি হয়। তো আরেকটা বন্ড যদি এটা যদি ভেঙে যায়, তখন এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড তৈরি হবে। এই যে এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, ঠিক আছে? সো এর জন্য আর কি চারটা লাগবে আমাদের। OH আসবে চারটা, চারটা দিলাম। তাহলে এখানে আরেকটা OH, এখানে আরেকটা OH, বাকি দুটো হাইড্রোজেন এখানে বসে যাবে। আচ্ছা, তো আমরা জানি যে একটা কার্বন আসলে দুইটা OH কে ধারণ করতে পারে না ইলেকট্রোনেগেটিভিটির কারণে, বুঝছো? ইলেকট্রোনেগেটিভিটির কারণে একটা কার্বন দুইটা OH বা হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোক্সাইড আয়নকে ধরে রাখতে পারে না। তো এখান থেকে এক অণু পানি নিঃসৃত হয়, এটা সবসময় মনে রাখবে। একটা কার্বন দুই অণু OH কে ধারণ করতে পারে না, এখান থেকে অবশ্যই পানি নিঃসৃত হবে। তো এখান থেকে যদি পানি নিঃসৃত হয় এই কার্বন থেকে, এই যে OH, আর এখান থেকে একটা H চলে যাবে, ঠিক আছে? এখান থেকে একটা H চলে যাবে, এখানে একটা OH, এখান থেকে একটা H চলে যাবে। তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে HC∬CH, ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে গ্লাইঅক্সাইড। এ পর্যন্ত কি বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, তাহলে আমরা নেক্সটের দিকে আগাই। ওজোন অ্যানালাইসিস শিখবো। তো আমাদের দুইটা রিয়াকশন শেষ, এবার হচ্ছে ওজোন অ্যানালাইসিস শিখবো। ওজোন অ্যানালাইসিস কাদের হয়? অসম্পৃক্ত যৌগদেরই ওজোন অ্যানালাইসিস হয়, ঠিক আছে? একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমরা যে বেয়ার টেস্ট করলাম এবং ব্রোমিন টেস্ট করলাম, এটা কিন্তু বেনজিনের ক্ষেত্রে খাটে না। এটা কখনো বেনজিনের জন্য খাটে না, ঠিক আছে? কারণ বেনজিন অসম্পৃক্ত, সম্পৃক্ত ওইভাবে ডিফাইন করা যায় না বেনজিনকে। আচ্ছা, তো ওজোন অ্যানালাইসিস কাদের ক্ষেত্রে হবে? অসম্পৃক্ত অথবা বেনজিনের ভিতরেও ওজোন অ্যানালাইসিস হইতে পারে। তো ওজোন অ্যানালাইসিসের দুইটা, দেখো, দুইটা টার্ম আছে। একটা নাম হচ্ছে ওজোন। ওজোনটা কি? ওজোনটা হচ্ছে O3। আর লাইসিস মানে হচ্ছে ভাঙা, বুঝছো? লাইসিস মানে কি? ভাঙা। সো ওজনের মাধ্যমে যদি তুমি কিছুকে ভাঙো, সেটাকে বলে ওজন অ্যানালাইসিস, ঠিক আছে? বা ওজন অ্যানালাইসিস। আচ্ছা, ওজনের সংকেত হচ্ছে O3, ওজনের সংকেত O3। সো ওজনের মাধ্যমে কিভাবে ভাঙে? দেখো, ধরো তোমার কাছে অ্যালকিন আছে, অ্যালকিন হচ্ছে C∬CH2H2। আচ্ছা, ওজন থেকে সবসময় মনে রাখবে, ওজন থেকে তৈরি হবে একটা অক্সিজেন এবং একটা জাইমন অক্সিজেন, ঠিক আছে? ওজন থেকে কি তৈরি হবে? একটা অক্সিজেন, একটা জাইমন অক্সিজেন। আচ্ছা, এটা মনে রাখবা তুমি। যখন হচ্ছে তোমার ওজন রিয়াক্ট করে, ওজন যখন অ্যালকিন বা ইথাইনের সঙ্গে রিয়াক্ট করে, তখন
দেখো এটা এতটা বেশি রিয়াক্টিভ, এই যে জাইমান অক্সিজেনটা এতটা বেশি রিয়াক্টিভ যে এই যে এদের মাঝখানে যে ডবল বন্ডটা আছে এই ডবল বন্ডটা তো সে ভেঙে দেয় সাথে, এই ডবল বন্ডটা তো সে ভেঙে দেয় সাথে ওখানে নিজেই ঢুকে যায়। দেখো সি, এই দেখো এইভাবে সি নিজে ওর ভিতর তুমি নিজে বন্ড হিসেবে ঢুকে যায়। এখানে H2, এখানে H2, আর দুটো অক্সিজেন থাকে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন অ্যাড করলাম। আচ্ছা, এটা কি স্থায়ী যৌগ হইতে পারে? এটা আসলে স্থায়ী যৌগ হইতে পারে না, কারণ মাঝখানে দেখো একটা কমপ্লেক্স কমপ্লেক্স যৌগ হিসেবে থাকে, তো এটা স্থায়ী না। এখানে যদি জিঙ্ক এবং গরম পানি দিয়ে তুমি যদি অ্যাড করো, জিঙ্ক এবং গরম পানি অ্যাড করলে এখান থেকে এই অক্সিজেনটাকে সে কেটে নেয়। যেমন H2, C, বন্ড ও, বন্ড সি, ও, ও, ও। তো এর ভিতরে তুমি যদি জিঙ্ক এবং গরম পানি দিয়ে তুমি যদি অ্যাড করো, গরম পানি বলতে বোঝাচ্ছে হচ্ছে যে একটু তাপওয়ালা পানি, ঠিক আছে? গরম পানি বলতে বোঝাচ্ছি একটু তাপওয়ালা পানি, একটু গরম পানি। সো এখান থেকে জিঙ্কটা এই অক্সাইডকে নিয়ে নেয়, বুঝছো? জিঙ্কটা এই অক্সাইডকে নিয়ে নেয়। তাহলে কি কি পড়ে থাকে এখান থেকে? তাহলে মাঝখান থেকে ভেঙে যায় জিনিসটা, মাঝখান থেকে ভেঙে যায়। যদি অক্সাইডকে নিয়ে নেয় তখন এটা স্টেবল থাকে না, মাঝখান থেকে অক্সাইডটা নিলে তখন আর স্টেবল থাকে না, কার্বন কার্বন আবারও বন্ধন তৈরি করতে পারে না। তখন দেখো কি পড়ে থাকে, সি, এখানে একটা বন্ড ও ছিল, এখানে H2 ছিল। আচ্ছা, এখানে কার্বনের কয়টা বন্ড বন্ড দেখতেছো তুমি? 3টা বন্ড, তাই না? আমি কি আবার একে দেখাবো? 2টা হাইড্রোজেনকে তুমি যদি নাও, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে একটা বন্ড অলরেডি ভেঙে গেছে, একটা বন্ড ভেঙে গেছে না? এখানে অক্সিজেন ছিল। পাশেরটা ক্ষেত্রেও সেম, একটা বন্ড ভেঙে গেছে। তো একটা বন্ড যদি ভেঙে যায়, তো ওটা ওটা কিভাবে ফ্লোটিং থাকবে? ওটা তো ফ্লোটিং থাকবে না, আরেকটা জায়গায় বন্ড তৈরি করবে। সো এই বন্ডটা কোথায় তৈরি করবে? এই অক্সিজেনের সাথে, বুঝতে পেরেছো? পাশেরটাও সেম, পাশেরটাও সি, 2টা বন্ড ও H2, ঠিক আছে? এবং জিঙ্ক অক্সাইড তৈরি হয়, জিঙ্ক অক্সাইড। এই দুটো দেখো, দুইটা জিনিস কি সেম না? দুইটা জিনিস সেম না এখানে? তাহলে এটাকে লেখা যায় হচ্ছে তোমার, এটাকে এটাকে লেখা যায় হচ্ছে তোমার CHO। এটাকে কি লেখা যায়? CHO, HCHO, HCHO বা মিথানল লেখা যায়, ঠিক আছে? এটাকে বলে ওজোন অ্যানালাইসিস। আচ্ছা, তাহলে তোমার অ্যালকাইনের ক্ষেত্রে ওজোন অ্যানালাইসিস কেমন হয়? তো আমরা এখন দেখবো হচ্ছে অ্যালকাইনের ভিতর ওজোন অ্যানালাইসিস। আচ্ছা, অ্যালকাইনের ভিতর ওজোন অ্যানালাইসিস কেমনে হয় দেখো, সি, ট্রিপল বন্ড সি, H, এর ভিতর তোমার ওজনকে ঢুকাইতে হবে। আচ্ছা, ওজন এর ভিতরে কিভাবে প্রবেশ করে আমাদের? আচ্ছা, তুমি এখানে যে দ্রাবক ইউজ করবা, দ্রাবক হিসেবে কি নিবা? পানি নিবা নাকি CCl4 নিবা? আমাদের উত্তর হচ্ছে CCl4 নিবা। কেন? কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস জৈব যৌগ, জৈব যৌগ যদি হয় সেখানে আমাদের দ্রাবক, দ্রব সবকিছু আমরা সাধারণত অর্গানিক বা জৈব যৌগই নিই। সো এখানে পানি ইউজ না করে CCl4 ইউজ করা বেটার, ঠিক আছে? CCl4 ইউজ করা বেটার। সো বলো এখানে কিভাবে ইউজ হবে, এখানে কিভাবে ঢুকবে? কার্বন কার্বন থাকবে, কার্বনের সঙ্গে একটা অক্সিজেন যোগ হবে, এখানে একটা অক্সিজেন আসবে, এখানে এখানে বন্ধন তৈরি হবে। কিন্তু এখানে দেখো 2টা বন্ধন আছে, তাই না? এক্সট্রা আগের বার কি ছিল? 2টা বন্ধন ছিল, এই 2টা বন্ধনের ভিতরে একটা বন্ধন ভেঙে গিয়ে ভিতরে অক্সিজেন ঢুকে গেছিল, বাট এখানে কি ঢুকতে পারবে? এখানে পারবে না। এখানে এই বন্ধনটাকে সে ভাঙতে পারবে না, কারণ এটাকে ভাঙার জন্য অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন, এতটা শক্তি ওজনের নাই। So, ওজন এখানে একটা ভাসমান, এখন একটা কমপ্লেক্স যৌগ তৈরি করবে, ঠিক আছে? কমপ্লেক্স যৌগ তৈরি করবে। সেই কমপ্লেক্স যৌগকে কিভাবে ভাঙে? জিঙ্কের মাধ্যমে, ঠিক আছে? আমি যদি এখানে CH, আসলে জিঙ্কের মাধ্যমে ভাঙে না, জিঙ্কের এখানে কাজটা অন্যরকম কাজ। এখানে যদি আমি জিঙ্ক না ইউজ করতাম তাহলে প্যারা ছিল না, বুঝতে পারছো? তো আমরা জিঙ্ক এবং পানি ইউজ করব, জিঙ্ক এবং পানি, পানি ইউজ করব। জিঙ্ক এবং পানি, এবং সাথে একটু তাপ দিলে জিঙ্ক এই অক্সিজেনটাকে নিয়ে নিবে, জিঙ্ক এই অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে আগের মতে। তাহলে এখানে কি পড়ে থাকবে? মাঝখানে কার্বন কার্বন বন্ধন এবার আর ভাঙবে না। কার্বন কার্বন বন্ধন না ভাঙলে এই যে আগের মতো এই অক্সিজেন, কারণ এখানে এই বন্ডটা অনেক বেশি স্টেবল না, এই বন্ডটা অনেক বেশি স্টেবল না, হ্যাঁ? সো এই CH ডবল বন্ড ও H, এটাকে বলছে গ্লাই অক্সাইড। এটাকে কি বলে? গ্লাই অক্সাইড বলে। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে জিঙ্ক কেন ইউজ করা হয়নি? এই যে এখানে জিঙ্ক কেন অক্সিজেনকে নিয়ে নেওয়া হলো? আসল ব্যাপারটা হচ্ছে এখানে যদি জিঙ্ক না ইউজ করতাম তখন এই যে যে অক্সিজেনটা ছিল, এই যে যে জাইমান অক্সিজেন গুলো ছিল, এই জাইমান অক্সিজেন এদেরকে, এই যে এই সাবস্টেন্স গুলাকে আরো বেশি জারিত করতে, বুঝতে পারছো? এই যে জাইমান অক্সিজেনটা ছিল, জাইমান অক্সিজেনটা একে জারিত করতো।
এই জারিত পদার্থ। তো জিঙ্কের কাজ আছে জাইমান অক্সিজেনকে শোষণ করা। যত যত জাইমান অক্সিজেন আছে প্রত্যেকটাকে সে জিঙ্ক শোষণ করতেছে, যার ফলে এই যে অ্যালডিহাইড গুলা আর অ্যাসিডে পরিণত হচ্ছে না। তোমরা একটু শুনে রাখতে পারো, সেটা হচ্ছে অ্যালডিহাইডকে তুমি যদি জারিত করো তখন অ্যাসিড পাবে। ঠিক আছে, ওটা তোমাদের লাগবে না আপাতত। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত শিখলাম। এখন হচ্ছে তোমার আহ তোমার বেনজিনকে কিভাবে ওজোন অ্যানালাইসিস করে, এটা হচ্ছে 2 নম্বর রিয়াকশন গেল। এটা হচ্ছে আমাদের 2 নম্বর রিয়াকশন। হচ্ছে 3 নম্বরে কি শিখবো, 3 নম্বরে শিখবো হচ্ছে বেনজিনকে কিভাবে ওজোন অ্যানালাইসিস করে। ঠিক আছে, বেনজিন এটুক জায়গার ভিতর হবে, এটুক জায়গার ভিতর মনে হচ্ছে না হবে। আমরা কয় নাম্বার পেজে আছি? 2 নম্বর পেজ। আচ্ছা, আমরা একটু লাস্টে যাই। তো বেনজিনে ওজোন অ্যানালাইসিস, ঠিক আছে, বেনজিনে বেনজিনে ওজোন অ্যানালাইসিস করবো। সো বেনজিনে যদি আমি ওজোন অ্যানালাইসিস করি তখন কি হয় দেখো, বেনজিনটা এঁকে দেখাই। বেনজিনটা হচ্ছে সি 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 সি, এটাকে বলে বেনজিন। ঠিক আছে? আচ্ছা, এর ভিতরে তুমি যখন ওজন অ্যাড করো, ওজনটা কি করবে, মাঝখানে ঢুকে যাবে। ডবল বন্ডের ক্ষেত্রে সে মাঝখানে, একেবারে মাঝখানে ঢুকে যায়। তো সি, এখানে একটা ওজন ঢুকবে, এখানে একটা সি, এখানে ঢুকবে না কারণ এখানে একক বন্ধন। এখানে ঢুকবে না, এখানে ঢুকবে সি, একক বন্ধন। এরকম একটা জিনিস কম্পাউন্ড পাওয়া যাবে না। এবং যাদের সাথে প্রত্যেকের সাথে একটা করে এইচ ছিল, সেই এইচ গুলো থেকেই যাবে, এইচ গুলো থেকে যাবে। হয়েছে? হয়নি এখন। কার্বন গুলোর সঙ্গে আরো অক্সিজেন যোগ হবে, এই যে এইভাবে, তাই না? কার্বন গুলোর সঙ্গে আরো অক্সিজেন এইভাবে যোগ হবে, এই যে, এই যে, এই যে। আচ্ছা, এবার কি হবে? এবার হচ্ছে আমরা যদি জিঙ্ক এবং পানি দিয়ে যদি অ্যাড করি এখানে, এখানে যদি আমরা জিঙ্ক এবং পানি দিয়ে যদি এই জিনিসটাকে অ্যাড করি, আমরা এই জিনিসটা আবার লিখবো। আচ্ছা, আমি আবার না লিখতে চাই, আমি লিখতে চাচ্ছি না। তো এটাকে আমি জিঙ্ক এবং পানি দিয়ে যদি আমি তাপ দিই, জিঙ্ক এবং পানি দিয়ে তাপ দিলে কি হবে? তো জিঙ্ক এই মাঝখানের অক্সিজেন গুলাকে কি করে, নিয়ে নেয় বা শুষে নেয়, তাই না? জিঙ্ক এই মাঝখানের অক্সিজেন গুলাকে সে শুষে নেবে। আচ্ছা, শুষে নিলে কেমন হবে দেখো তো? শুষে নিলে কি ভাগ হয়ে যায় না? কম্পাউন্ডটা কি ভাগ হয়ে যায় না শুষে নিলে? তো এখানেও ভাগ হয়ে যাবে। কিভাবে ভাগ হবে দেখো, এই যেভাবে না, মাঝখানে এই কার্বন কার্বন বন্ধনকে ভাঙতে পারবে? পারবে না। এখানেও ভাগ হবে কিভাবে? এইভাবে না, এবং এখানে ভাগ হবে এইভাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার দেখো এই কম্পাউন্ডটার দিকে আমরা খেয়াল করব, এই ডান পাশের এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার দিকে খেয়াল করব। এই কম্পাউন্ডটা আসলে কেমন দেখতে, দেখো এখানে জাস্ট একটা দিকে খেয়াল করবো, বাকি তিনটা দেখো সিমেট্রিক, বাকি তিনটা সবই সেম। সো এটা কেমন দেখতে দেখো, সি সি, একটার হাতে এইচ আছে, একটার হাতে ও আছে, একটার হাতে ও আছে, একটাতে এইচ আছে। কার্বনের কয়টা বন্ধন থাকতে হয় বলো? কার্বনের কয়টা বন্ধন থাকা লাগে? 4টা। তো এখানে কয়টা আছে? 3টা আছে। তো নিশ্চয়ই মাঝখানে একটা বন্ধন লাগবে। এই যে যে এই বন্ধনটা যে ভেঙে গেছিল, এই বন্ধনটা এখানে গিয়ে আবার অ্যাড হবে। তো এটার নাম কি? সে আগের মতো গ্লাইঅক্সাইড না, এটার নাম। এবং জিঙ্ক অক্সাইড পাওয়া যাবে। কয় অণু জিঙ্ক অক্সাইড পাওয়া যাবে? 3 অণু জিঙ্ক অক্সাইড পাওয়া যাবে এবং 3 অণু গ্লাইঅক্সাইড পাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওজোন অ্যানালাইসিস অফ কি, বেনজিন। আচ্ছা, সো আমাদের কয়টা রিয়াকশন গেল? আমাদের মনে হয় 3 টাইপের রিয়াকশন চলে গেছে। হ্যাঁ, এবার আমরা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখবো। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি জিনিস? ইলেকট্রোফাইল কি জিনিস? যারা ইলেকট্রনকে ফিল করে। ইলেকট্রনকে কারা ফিল করে? যারা হচ্ছে পজিটিভ আয়ন, অথবা যাদের হচ্ছে তোমার অরবিটাল, ফাঁকা অরবিটাল থাকে, তারা হচ্ছে কি ইলেকট্রনকে চায়, অরবিটালের ভিতরে ইলেকট্রন চায়। তো ইলেকট্রোফিলিকরা হচ্ছে তারা। আচ্ছা, সো ইলেকট্রোফিলিক বিক্রিয়া কাদের ভিতর হয় সাধারণত? অনেকের ভিতরে হইতে পারে, বাট আমরা আসলে পরীক্ষার জন্য যেটা বলবো সেটা হচ্ছে বেনজিনে ইলেকট্রোফিলিক বিক্রিয়া। আচ্ছা, বেনজিনের যে বলয়টা থাকে, বেনজিনটা দেখতে এরকম থাকে, তুমি বইতে দেখছো গোল গোল চক্র চক্র গোল গোল। সো গোলটা কি মিন করে? গোলটা মিন করে হচ্ছে যে বেনজিনের ভিতর যেই ইলেকট্রন গুলা আছে, ওইগুলো হচ্ছে ফ্লো করতেছে। ঠিক আছে, ওইগুলা স্থায়ী না, স্টেবল না। ঠিক আছে, এটা বলে ডিলোকালাইজড ইলেকট্রন বলে। ডিলোকালাইজড মানে কি, ইংলিশে যারা একটু ইংলিশ বুঝো তারা বুঝতে পারবে। লোকালাইজড মানে হচ্ছে যারা এক জায়গায় স্থির, বা ডিলোকালাইজড হচ্ছে যারা এক জায়গায় স্থির না। হ্যাঁ, আচ্ছা, তো ডিলোকালাইজ যদি ইলেকট্রন না থাকে তখন ওখানে কি হবে? ওখানে হচ্ছে তোমার যে ইলেকট্রন গুলো আছে, ওখানে ইলেকট্রনের ফ্লোটা বেশি হবে। ইলেকট্রনের ফ্লো বেশি থাকলে কি হবে? বাইরে থেকে যদি কোনো এইচ প্লাস আসে, তার ইলেকট্রনের প্রতি অনেক বেশি নেশা থাকবে না, সে ইলেকট্রন নিতে চাইবে। বুঝতে পারছো? সো বেনজিন অলওয়েজ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বুঝতে পারছো? অলওয়েজ, মানে এটা ফান্ডামেন্টাল না, তাও
মানে বেশিরভাগ মানে মোস্ট অফ দ্য কেস তারা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেয়। আচ্ছা, সো এখানে আমরা এখন পড়বো হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা জানি যে ইলেকট্রোফাইল কারা, ইলেকট্রোফাইল হচ্ছে এইচ প্লাস, তাই না? এইচ প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল। আচ্ছা, তো ইলেকট্রোফাইল এইচ প্লাসটা কেন বেঞ্জিনে আসবে এটা আমি আগের ভিডিওতে বলেছি, যে বেঞ্জিনের ভিতরে অনেকগুলা অনেকগুলো বলছি ডিলিকোয়ালাইজড ইলেকট্রন থাকে, ডিলিকোয়ালাইজড ইলেকট্রনগুলা ফ্লো করার জন্য ওখানে ওই ইলেকট্রনের নেশায় এইচ প্লাস বা ইলেকট্রোফাইলগুলো যায়, গিয়ে ওখানের বিভিন্ন সাবস্টেন্সগুলোকে প্রতিস্থাপন করে। আচ্ছা, ইলেকট্রোফিলিক বেঞ্জিনের সাধারণত বেঞ্জিনের চক্রের বা ভিতরের যে কেন্দ্র, এই ভিতরটাকে বলে কেন্দ্র। কেন্দ্রের বিক্রিয়া সাধারণত 4 টাইপের হয়, ইলেকট্রোফিলিক বিক্রিয়াগুলো হয়। একটা হচ্ছে হ্যালোজেনেশন, সালফোনেশন, ফিডেলক্রাফট অ্যালকোনেশন এবং হচ্ছে নাইট্রেশন। এই 4 টাইপের রিয়েকশন হয়। অলওয়েজ মনে রাখবা বেঞ্জিনের বিক্রিয়া 4 প্রকার, ঠিক আছে? পার্শ্ব সারি না, পার্শ্ব সারি কাদের বলে? যদি উপরে যে অনেক কিছু লাগানো থাকে, অনেক সময় CH3, ঠিক আছে, CH3 অথবা CH2, CHO, এরকম উপরে অনেক কিছু লাগানো থাকতে পারে। সো ওইগুলোকে বলা হচ্ছে পার্শ্ব সারি। আমি পার্শ্ব সারির কথা বলছি না, বেঞ্জিনের কেন্দ্রের কথা বলছি, যেটা হচ্ছে গোল গোল করে ঘুরে ওটা। তো ওটার বিক্রিয়া আছে 4 প্রকার, ঠিক আছে? আমরা জাস্ট রিয়াকশনগুলো দেখবো, 4টা টাইপের রিয়াকশনগুলো শেষ করলে আমাদের শেষ হয়ে যাচ্ছে। সো বেঞ্জিনে দেখো, বেঞ্জিনটা দেখতে কেমন হয়, আমি বেঞ্জিনটা আগে, এটা বেঞ্জিন, তাই না? বেঞ্জিনের প্রত্যেকটা হাতে একটা করে এইচ থাকে, ঠিক আছে? একটা করে এইচ থাকে। তো আমরা প্রথমে আছে কি পড়ছি, বেঞ্জিনের হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন রিয়াকশনটার জন্য ক্লোরিন লাগে এবং আয়রন লাগে। আয়রনের সঙ্গে কি লাগে? একটু তাপ লাগে, ঠিক আছে? সাধারণ তাপ লাগে, সাধারণ তাপমাত্রা। সাধারণ তাপমাত্রায় ক্লোরিন হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, ঠিক আছে? প্রতিস্থাপন করে এখানে ক্লোরিন বসে দেয়, একে বলে ক্লোরোবেনজিন, ঠিক আছে? এবং এই সেল উৎপন্ন হয়। এই যে সি, আরেকটা সি ছিল, সি আর সি মিলে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। এখানে CCl2 না লিখে এভাবে লেখা যেত যে Cl বন্ড Cl, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার বেনজিনের হ্যালোজেনেশন রিয়াকশন। আচ্ছা, এরপরে কি পড়বে? এরপর হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশন রিয়াকশন, নাইট্রেশনটার জন্য কি কি লাগবে আমাদের শর্ত? নাইট্রেশনের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে গাঢ় বা কনসেন্ট্রেটেড H2SO4, এবং আমাদের লাগবে হচ্ছে কি, আমাদের লাগবে হচ্ছে আহ, সাধারণ তাপমাত্রা বা 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। যেহেতু নাইট্রেশনের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে HNO3, ঠিক আছে? HNO3। আচ্ছা, তাহলে রিয়াকশনটা কেমন হবে? রিয়াকশনটা হবে হচ্ছে তোমার, এই যে বেঞ্জিন আঁকাইলাম, বেঞ্জিনটা এখানে এইচ থাকে না, প্রত্যেকটা হাতে এইচ থাকে, আমি একটা হাতে দেখাচ্ছি কারণ একটা হাতে লাগবে আমাদের আপাতত। আচ্ছা, এর সঙ্গে যুক্ত হবে হচ্ছে HNO3। আচ্ছা, আমি HNO3 কে আমি এভাবে লিখতে চাই, HONO2। প্রবলেম আছে? নাই। এটাকে আমি পজিটিভ ধরলাম, এটাকে নেগেটিভ আয়ন ধরলাম। আমরা জানি একটু তো তড়িৎ ঋণাত্মক করার জন্য একটু সামান্য পরিমাণ পজিটিভ নেগেটিভ আয়নের সৃষ্টি হয়, তো সেই হিসেবে এটাকে বলতে পারি, ঠিক আছে? তো আমাদের তোমার হচ্ছে দ্রাবক হিসেবে কি কি ইউজ করতেছি? গাঢ় গাঢ় H2SO4 এবং 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ঠিক আছে? তাহলে কি উৎপন্ন হবে? দেখো, বেনজিনের তোমার হাইড্রোজেনটা পজিটিভ ধরলাম অ্যান্ড বেনজিনটা নেগেটিভ। খুবই স্বাভাবিক না? বেনজিনের ভিতরে ইলেকট্রনের ফ্লো বেশি, সো এখানে ইলেকট্রনের চাহিদাও বেশি। এখানে ইন্ডাকশন ইফেক্ট হবে। ইন্ডাকশন ইফেক্ট মানে হচ্ছে যেখানে আহ, যেখানে একটু তড়িৎ ঋণাত্মক সাবস্টেন্স বা যৌগ নিচের দিকে ইলেকট্রনটা টেনে নেবে, ঠিক আছে? এটাকে ইন্ডাকশন ইফেক্ট বলে। তো এই নিচের দিকে একটু ইলেকট্রনটা টেনে নেবে, সো একটু একটু তড়িৎ ঋণাত্মক হবে। তো এর জন্য বলো পজিটিভ আয়ন কোথায় গিয়ে অ্যাড হবে? এখানে গিয়ে অ্যাড হবে না, এই যে এখানে গিয়ে অ্যাড হবে না, এবং ঋণাত্মক আয়নটা H প্লাস গঠন করবে। সো খুবই ইজি রিয়াকশন। সো রিয়াকশনের তোমার হচ্ছে প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন, ঠিক আছে? এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। আচ্ছা, আমি অনেকগুলো নাম বলি নাই, নাম বলতে গেলে ক্লাসটা একটু লম্বা হবে। সো তুমি আমি যেগুলো নাম বলেছি কিন্তু লিখি নাই, ওগুলো একটু তুমি ক্যাচ করো, ঠিক আছে? একটু কষ্ট হবে, ক্যাচ করো। অথবা সমস্যা নাই, আমি আমার PDF এবং নোটস দিয়ে দিব, ওখানে তো তোমরা অবশ্যই পাবে এগুলা, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে কি? 3 নম্বর বলছি, 3 নম্বর হচ্ছে সালফোনেশন রিয়াকশন। সালফোনেশন রিয়াকশনের জন্য আমাদের কি কি প্রয়োজন? তাপমাত্রার জন্য তাপের প্রয়োজন এবং গাঢ় একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে গাঢ় H2SO4। আচ্ছা, সালফোনেশন রিয়াকশনে ধরো এই যে তোমার কাছে বেঞ্জিন আছে, বেঞ্জিন থেকে আমরা প্রতিস্থাপন করতে চাই হাইড্রোজেনকে। হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার জন্য আমাদের সালফোনেশন লাগবে। সো এখানেও সেম ভাবে লিখবো HOSO3H। বলে এটা কোনটা নেগেটিভ হবে, এটা কোনটা পজিটিভ হবে? OH নেগেটিভ, এটা পজিটিভ। এখানে আমরা যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটাকে যদি উত্তপ্ত করি, তো আমরা কি পাবো?
SO3H এবং পানি পাবো। SO3H কে আমরা কি বলি? এটাকে বলে হচ্ছে সালফোনিক অ্যাসিড, ঠিক আছে? কি বলে এটাকে? সালফোনিক অ্যাসিড, এটাকে বলে সালফোনিক অ্যাসিড। আচ্ছা, বাট এই রিয়াকশনটা কিন্তু অনেক ফাস্ট হয়, ঠিক আছে? এটা তোমাদের একটু অ্যাডভান্স যারা তাদের জন্য লাগতে পারে, যে এইখানে আমরা যদি HO SO3H, একটু ফাস্ট লিখতেছি, যদি আমি সালফার ট্রাইঅক্সাইড নিতাম এবং যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিতাম, আমি যদি সালফিউরিক অ্যাসিড না নিয়ে যদি এটা কাজ করতাম, তখন এই রিয়াকশনটা খুব ফাস্ট হয়, বুঝছো? এই রিয়াকশনটা খুবই ফাস্ট হয়, সেম প্রোডাক্ট পাওয়া যাবে SO3H, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দুই প্রকার, ঠিক আছে? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দুই প্রকার, একটা আছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, একটা হচ্ছে অ্যাসাইলেশন। তার ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আগে দেখাবো। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন। তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের জন্য আমাদের কোন কোন সাবস্টেন্স প্রয়োজন? এক নম্বর প্রয়োজন সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রয়োজন, ঠিক আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রয়োজন। দুই নম্বরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটা আর এক্স লাগে। আচ্ছা, আর এক্সটা কি? আর এক্স হচ্ছে অ্যালকাইল, এটা হচ্ছে হ্যালাইড। হ্যালাইডের সাধারণ সংকেত হচ্ছে এক্স। তো অ্যালকাইল হ্যালাইড, একটা অ্যালকাইল হ্যালাইড লাগে। এবং অনার্দ্র, এটা হচ্ছে অনার্দ্র হওয়া লাগে। অনার্দ্র, অনার্দ্র মানে কি? ড্রাই, যারা হচ্ছে পানি থাকে না যাদের ভিতর, তাদের বলে অনার্দ্র। এই দুটো লাগে। এবং আমাদের প্রতিস্থাপনের জন্য কি লাগবে? বেনজিন তো লাগবেই। ওটা আমি না লিখি, এই যে আমাদের বেনজিনটা, রিয়াকশনটা ডাইরেক্ট দেখো। এই যে বেনজিন আছে, বেনজিনের এখানে এইচ আছে, কি লাগবে আমাদের? আর এক্স লাগবে। আর এক্স একটু সুন্দর করে লেখা যায়, সুন্দর করে লিখি আর এক্স। এখানে হচ্ছে তোমার তীর চিহ্ন দিয়ে আমাদের এখানে কি লাগবে? ড্রাই HCl3, অ্যান্ড একটু পরিমাণ তাপ দিলে কি উৎপন্ন হবে দেখো। আর এক্সটাকে ভাঙা যায়, এটা নেগেটিভ, এটা পজিটিভ। হ্যালোজেন নেগেটিভ হবে না? হ্যালোজেন নেগেটিভ হলে নেগেটিভ আয়ন হবে, সো নেগেটিভ দিলাম। বেনজিনের ক্ষেত্রে কি হয়? এটা নেগেটিভ হয়, এটা পজিটিভ হয়, তাই না? এখন বলো, বেনজিন কোনটাকে গ্রহণ করবে, আর কে নাকি এক্স কে? অবশ্যই আর কে গ্রহণ করবে, তাই না? আর কে গ্রহণ করবে। So, কি পাওয়া যাবে? পাওয়া যাবে হচ্ছে, আর এখানে পাওয়া যাবে আর প্লাস এইচ এক্স। যে এইচ এক্সটা বাকি ছিল, এইচ এক্সটা কি? যে কোনো প্রকার অ্যাসিড হইতে পারে, HCl হইতে পারে বা HIO হইতে পারে, তাই না? তো এখান থেকে টলুইন বানানো পসিবল না। টলুইনটা কি জিনিস? টলুইন হচ্ছে আর এর বদলে যদি CH3 ইউজ করতাম, দেখো এখানে H প্লাস CH3, ধরো Cl দিলাম, তখন কি উৎপন্ন হইতো? আমার কিন্তু ড্রাই AlCl3 না দিলে আমার এটা কাজ করবে না, ঠিক আছে? তখন আমি পাবো হচ্ছে এখানে CH3, আমার জায়গা নেই এখানে, এখানে পাবো হচ্ছে CH3। এই যে CH3, এটা হবে তখন নেগেটিভ, এটা হবে পজিটিভ, প্লাস কি পাবো? HCl পাবো, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন। তো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন কি? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনের জন্য যা যা লাগে বুঝবা। অ্যালকাইলেশন কেন বলছিলাম? কারণ আমরা অ্যালকাইল হ্যালাইড ইউজ করছিলাম, আর এক্স অ্যালকাইল হ্যালাইড। এবার আমরা কি ইউজ করবো? অ্যাসাইল হ্যালাইড। অ্যাসাইল হ্যালাইড কাদের বলে? RCOX। এটুকে বলে কি? অ্যাসাইল। এটুকে কি বলে? এটুকে বলা হচ্ছে অ্যাসাইল, এটুকে বলে অ্যাসাইল, এটুকে বলে হ্যালাইড। সো অ্যাসাইল হ্যালাইড, ঠিক আছে? এটা লাগবে আমাদের, এটা প্রয়োজন। এবং কি প্রয়োজন অ্যাসাইল হ্যালাইডের সঙ্গে? এক নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে ড্রাই AlCl3, ঠিক আছে? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, তো এখানে রিয়াকশনটা কেমন হয়? এখানে রিয়াকশনটা হচ্ছে এই যে বেনজিনের সঙ্গে থাকবে হচ্ছে এইচ, এটাকে আমরা প্রতিস্থাপন করব কার মাধ্যমে? RCOX এর মাধ্যমে। আমার এখানে কি থাকবে? ড্রাই AlCl3। আচ্ছা, এবার গেস করো কোনটা এইচ পজিটিভ হবে, কোনটা নেগেটিভ হবে? হ্যাঁ, তো এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। তো পজিটিভ অংশ ওখানে গিয়ে অ্যাড হবে এবং হাইড্রোজেনটা সরে যাবে। পজিটিভ অংশ এখানে গিয়ে অ্যাড হলে এই যে এখানে COR, ঠিক আছে, প্লাস HX।
ঠিক আছে, এটাকে কি বলে? এটাকে বলছে ফেনন বলে। যেমন এটা কি বলে? এটাকে বলা হচ্ছে ফেনন। যেমন তোমার যদি এরকম হয় যে সিও CH3, এটাকে বলে হচ্ছে অ্যাসিটোফেনন। এই যেটা অ্যাসিটিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে, তার জন্য বলে অ্যাসিটোফেনন। ঠিক আছে, অ্যাসিটোফেনন। এবার হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন SN1, ঠিক আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন 1। আচ্ছা, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে SN1, একটা হচ্ছে SN2। সো কখন SN1 যেটা, এটা হচ্ছে ইউনিমলিকুলার সাবস্টিটিউশন রিয়াকশন, বা বাংলায় বলে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো এটা মানে এটা হচ্ছে কেমনে হয়, তোমার বিক্রিয়ার কলা কৌশলটা দেখায় দিই। এটা হচ্ছে আমাদের এক্সামে আসে, ডাইরেক্ট এগুলোই লিখবা। তোমার কাছে যদি কোনো অ্যালকাইল হ্যালাইড দেওয়া থাকে, ধরো অ্যালকাইল হ্যালাইড থাকতে পারে হচ্ছে RCH2X, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। যদি এই টাইপের কোনো অ্যালকাইল হ্যালাইড থাকে, এই অ্যালকাইল হ্যালাইডগুলোকে প্রতিস্থাপন করবে, অর্থাৎ প্রতিস্থাপন কাকে করবে? এই এক্সকে প্রতিস্থাপন করবে। ঠিক আছে, প্রতিস্থাপন কাকে করবে? এক্সকে। এই যে এক্সটা আছে, এই এক্সটাকে প্রতিস্থাপন করবে। কে প্রতিস্থাপন করবে? KOH। KOH এর এইচটা প্রতিস্থাপন করবে। সো এইচ যদি প্রতিস্থাপিত হয়, তখন সেখানে কি তৈরি হয়? অ্যালকোহল উৎপন্ন হয় না? সো এই অ্যালকোহল উৎপন্ন হবে। সো এটাই হচ্ছে SN1 এর রিয়াকশন। এটা বেসিক্যালি সবই সাবস্টিটিউশন রিয়াকশন। আচ্ছা, তো এটা ধাপগুলো তিনটা ধাপে হয়, এটা দুইটা ধাপে হয়। সো দুইটা ধাপ তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম ধাপে কি আচ্ছা, SN1 এর জন্য আমাদের কি কি প্রয়োজন আগে সেটা বলি। SN1 এর জন্য আমাদের যে যৌগগুলো প্রয়োজন সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ প্রয়োজন। ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, এটাই প্রয়োজন, আর কিছুই প্রয়োজন না। তো আমাদের 1 নম্বর ধাপে কি উৎপন্ন হয়? 1 নম্বর ধাপে হচ্ছে তোমার এই যে RC, এই যে এক্স, এই এক্সটাকেই তো প্রতিস্থাপন করতে হবে, তাই না? এক্সটাকে প্রতিস্থাপন করবে। এক্সটা প্রতিস্থাপিত হয় ধীর গতিতে, বুঝছো? SN1 রিয়াকশনে এক্সটা প্রতিস্থাপিত হয় ধীর গতিতে, ধীর গতিতে। ঠিক আছে, RCH এবং একটা পজিটিভ আয়ন তৈরি হয়। ঠিক আছে, এক্সট্রা অটোমেটিক্যালি বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হচ্ছে প্রথম ধাপ, SN1 রিয়াকশনের প্রথম ধাপ এটা। দ্বিতীয় ধাপে কি হয়? দ্বিতীয় ধাপে যে আমাদের যে তৈরি হয়েছে RC, একটা এই যে একটা কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছে, এই কার্বনিয়াম আয়নটার সঙ্গে খুব ফাস্ট গতিতে আমাদের যে OH আয়নটা ছিল, ওটা খুব ফাস্ট গতিতে এর সঙ্গে যুক্ত হয়ে যায়। OH, H, আর H। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে SN1 রিয়াকশন, বা একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তো এই রিয়াকশনটা একটা জিনিস তুমি মনে রাখবা, এটাকে বলা হচ্ছে 1 2 3। এটাকে মনে রাখার টেকনিক কি? 1 2 3 কিভাবে মনে রাখবা? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN1 রিয়াকশন হয় 2 ধাপে। এই যে এখানে 2 ধাপে হচ্ছে, হয় 2 ধাপে, এবং সবচেয়ে সক্রিয় অণু হচ্ছে 3। ঠিক আছে, সবচেয়ে সক্রিয় অণু কোনটা? 3, অর্থাৎ 3 ডিগ্রিতে সবার আগে হবে। 3 ডিগ্রি যেটা আছে সেটাই সবার আগে হবে। 3 2 ডিগ্রি 1 ডিগ্রি, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। ঠিক আছে, এটা আমি একটু লিখে দিচ্ছি পাশে, সংক্ষেপে লিখে দিচ্ছি যে 3 ডিগ্রিতে আগে হবে, দেন 2 ডিগ্রিতে হবে, দেন 1 ডিগ্রিতে হবে। SN1 রিয়াকশন বিক্রিয়ার ক্রম। ঠিক আছে, এটা এটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। আচ্ছা, তাহলে SN2, এবার SN2 জায়গায়। SN2 কি? SN2 কে বলা হচ্ছে ডাইমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, বা বাংলায় বলা হচ্ছে দ্বিআণবিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, এটা হয় হচ্ছে 1 ধাপেই হয়ে যায়। এটা 1 ধাপেই হয়ে যায়। তো আমাদের এখানে কি প্রতিস্থাপন করতে হয়? RCH এই এক্সটাকে প্রতিস্থাপন করতে হয় না? এই এক্সটাকে প্রতিস্থাপন করতে হয়। সো আমি একটা কমন একটা এক্সাম্পল নিই, আর না নিয়ে আমি একটু আরটাকে একটু অন্যভাবে লিখতে চাই। এই আরটাকে আমি এইচ লিখতে পারি। ঠিক আছে, CH3 হিসেবে লিখতে পারি। সো ধরো এইচ আমি এখানে লিখলাম, এটা হচ্ছে CH3X, একটা অ্যালকাইলের হ্যালাইড। ঠিক আছে, সো এটা হয় 1 ধাপে, আমি প্রথম ধাপটাই লিখতেছি। আচ্ছা, এখানে ওএইচটা কই থেকে আসছিল? এই যে এই রিয়াকশনে এই ওএইচটা আমি আগেই শিখিয়েছি। এটা এই ওএইচটা কই থেকে আসছিল? এটা হচ্ছে যে পটাশিয়াম যে হাইড্রোক্সাইড ইউজ করছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড বাংলা কি কি উৎপন্ন হয়? OH মাইনাস এবং K+। সো এই ওএইচটা এখানে এসে এই রিয়াকশনটা ঘটাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানেও কি ইউজ করব? এখানেও আমরা OH ইউজ করব। OH এর জন্য OH এর সোর্স কি আমাদের? OH এর সোর্স আছে KOH, বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। OH আয়নের সোর্স কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো পটাশিয়াম হাইড্রোক্সাইডের এই OH এসে একবারে প্রথম ধাপে একে আক্রমণ করে। ঠিক আছে, প্রথম ধাপে এইভাবে একে আক্রমণ করে। প্রথম ধাপে যখন আক্রমণ করলে দেখো কেমন একটা যৌগ তৈরি হয়। আক্রমণ করলে CX,
সি এক্স ও এইচ, এপাশে হচ্ছে এইচ, এপাশে এইচ, এপাশে এইচ। দেখো কার্বনের এখানে বন্ধন কয়টা? 5টা না? কার্বনে কি 5টা বন্ধন থাকা পসিবল না? এটা একটা কমপ্লেক্স যৌগ, ঠিক আছে? এই কমপ্লেক্স যৌগটা স্থায়ী না, সো এটা ধীরে ধীরে ভাঙতে থাকে। হ্যাঁ, কার্বনের বন্ধনটা ধীরে ধীরে ভাঙতে থাকে। এইটা আসলে স্টেবল না, যেন আমি ডট ডট দিয়ে লিখেছিলাম, এটা স্টেবল না, সো এটা খুব দ্রুত গতিতে ভেঙে যায়। খুব দ্রুত গতিতে ভেঙে সি, এই যে এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এবং এখানে আছে এইচ এবং ও এইচ। দেখছো অ্যালকোহল উৎপন্ন হয়ে গেছে। আমি কি অ্যালকোহল পড়াইছিলাম না? CH3OH কে অ্যালকোহল বলে। এটা একটা অ্যালকোহল, একে বলে মিথানল। এটাকে কি বলে? মিথানল। একটু লিখে রাখতে পারো, এটাকে বলে হচ্ছে তোমার মিথানল বলে এটাকে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে এক ধাপে হয়। তো এটার রিয়াকশন অর্ডার কি হবে? এটার রিয়াকশন অর্ডার হয় হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। অর্থাৎ সবচেয়ে বেশি সক্রিয় কোনটা? 1 ডিগ্রিটা। আচ্ছা, এটার কারণ আছে যে এটা কেন 1 ডিগ্রিটা বেশি সক্রিয়। কারণ হচ্ছে দেখো এখানে, তুমি যদি এখানে খেয়াল করো, তুমি যদি এখানে খেয়াল করো, এখানে বলো, এখানে যদি এইচ থাকে, তাহলে এই যে কার্বনের যে আমি বাম সাইডে যে ফাঁকা জায়গা রাখছি, এই ফাঁকা জায়গায় ওই যে আক্রমণ করতেছে না? যদি এখানে ফাঁকা জায়গা না থাকতো, অর্থাৎ আমার যদি অনেক বেশি ডেন্স হইতো এই কার্বনের সাইডের এরিয়াগুলো, এই হ্যালাইডের সাইডের এরিয়াগুলো অনেক বেশি যদি ডেন্স হইতো, তাহলে উল্টা দিকে দেখি ওইচ ঢুকতে পারতো না। তো 3 ডিগ্রিতে কি থাকে? 3 ডিগ্রি কার্বনের প্রত্যেকের সাথে একটা করে কার্বন অ্যাড করা থাকে, বুঝতে পারছো? এই যে এক্স। তো এখানে আবার CH3 থাকবে, এখানে আবার CH3 থাকবে। এখন বলো এখানে কি ফাঁকা জায়গা আছে? না, এখানে ফাঁকা জায়গা থাকবে না। এটার হচ্ছে তোমার স্টেরিক হিন্ড্রেন্স বেশি, বা স্টেরিক বাধা বেশি, অর্থাৎ 3 ডাইমেনশন, ত্রিমাত্রিক। তুমি যদি চিন্তা করো, ত্রিমাত্রিকে হাতের ভিতর তুমি এখানে অ্যাড করতে পারবে না। বাট এখানে যদি এইচ থাকে, এগুলো ছোট ছোট আয়ন, ছোট ছোট মৌল, সো এখানে খুব ইজিলি এখানে আক্রমণ করতে পারে। এর জন্য এটা সক্রিয়তার ক্রম কি? 1, 2, 3। অর্থাৎ এটা হচ্ছে তার উল্টা, SN1-এর ঠিক উল্টা। সক্রিয়তার ক্রম বলতে বোঝায় হচ্ছে কোনটা সবার আগে রিয়াক্ট করবে। 1 ডিগ্রি রিয়াক্ট করবে, 2 ডিগ্রি রিয়াক্ট করবে, নাকি 3 ডিগ্রি। তুমি এটা মুখস্থ রাখতে পারো, এটা হচ্ছে তোমার MCQর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসা হচ্ছে ইলিমিনেশন রিয়াকশন বা অপসরণ বিক্রিয়া। অপসরণ বিক্রিয়া কি? বিক্রিয়া থেকে কোনো কিছুকে সরাই দেওয়াকে বলে অপসরণ বিক্রিয়া, ঠিক আছে? বিক্রিয়া থেকে কীভাবে অপসরণ করে? ধরো তোমার কাছে একটা সাবস্টেন্স আছে, এইচ সি এইচ এইচ সি এক্স এইচ এইচ, ঠিক আছে? এটার সাবস্টেন্স আছে। এখানে তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সাবস্টেন্স, অ্যালকোহলিক মানে অ্যালকোহলযুক্ত কিছু নাও, তখন দেখা যায় কি এই এক্স আর এইচকে সে টেনে নেয়। সরি, এই এক্সকে টানবে এবং এ পাশের একটা হাইড্রোজেনকে টানবে, ঠিক আছে? সে অপসরণ করে ফেলে, সেখানে আর থাকে না। না থাকলে সেখানে কি উৎপন্ন হবে? এইচ সি ডবল বন্ড সি, এখানে একটা এইচ, এখান থেকে এক্সটা চলে যাবে, সো এখানে থাকবে একটা এইচ, একটা, দুইটা, তিনটা, আচ্ছা আরেকটা এইচ। সো এই যে ডবল বন্ড তৈরি হয়েছে। আগের বার প্রতিস্থাপন হয়েছিল, অর্থাৎ একটাকে সরিয়ে আরেকটা আসছিল। এবার কি প্রতিস্থাপন হয়েছে? না, এবার হচ্ছে সরিয়ে দিয়েছে। সো এটাকে বলে অপসরণ বিক্রিয়া। সো আমি এটা বুঝলাম, অপসরণ বিক্রিয়াটা মোটামুটি বুঝেছো। এই যে এই কয়েকটা রিয়াকশন মনে রাখলে হবে। সো অপসারণ বিক্রিয়া হয় হচ্ছে 2 ধাপে। ই ওয়ানটা হয় হচ্ছে 2 ধাপে। আগের বারের মতোই ই1টা হবে 2 ধাপে। প্রথম ধাপে কি হবে? সেম, বুঝছো? সেম, যে ধরো আর সি, এখানে আরেকটা সি, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এক্স। এই এক্সটা আসলে এবারও বের হয়ে যাবে, ঠিক আছে? এই এইচটা এবারও বের হয়ে যাবে। বের হয়ে গিয়ে কী উৎপন্ন হবে? এটা হবে হচ্ছে স্লো রিয়াকশন। এটা হবে স্লোলি বের হয়ে গিয়ে কী উৎপন্ন হবে? সি আর এইচ 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 পজিটিভ আয়ন প্লাস এক্স নেগেটিভ আয়ন, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপে কি হবে? 2 নাম্বার ধাপে হচ্ছে যে এটা আছে সি সি, হ্যাঁ, আর এইচ এইচ এবং H2+। এটা খুব দ্রুত গতিতে যে OH আছে, এই OH-টা এখানে আক্রমণ করে এই যে OH-এর সঙ্গে কি অ্যাড হবে? এই দেখো, এই OH-টা এই H-কে নিয়ে নেবে, ঠিক আছে? এই OH-টা এই H-কে নিয়ে সে পানি তৈরি করবে। হ্যাঁ, তাহলে পানি তৈরি করে দিলাম। পানি তৈরি করলে আমার এখানে কি কি পড়ে থাকতেছে? এখানে একটা এইচ নেই। সো দেখো এখানে পজিটিভ আয়ন, আর এখানে এক্সট্রা, এখানে পজিটিভ আয়ন, এবং বাম পাশের কার্বনের সাথে কি আছে? বাম পাশের কার্বনের সাথে একটা এক্সট্রা বন্ধন আছে, সেই বন্ধনটা এখানে গিয়ে অ্যাড হবে। তাহলে আমাদের মূল সাবস্টেন্সটা কি পাবো? মূল সাবস্টেন্সটা পাবো হচ্ছে আর সিএইচ, একটা হাইড্রোজেন তো নিয়ে গেছে, তো একটা হাইড্রোজেন থাকবে না, বদলে 2টা বন্ধন থাকবে, এবং CH2,
ঠিক আছে, এটা হচ্ছে E1 রিয়াকশন। তাহলে E2 রিয়াকশনটা কেমন হবে? E2 রিয়াকশনটা কেমন হবে সেটা হচ্ছে যে আর সি, E2 রিয়াকশন কয় ধাপে হবে? এক ধাপে হবে, ঠিক আছে, আগের বারের মতোই। সি, এই যে এক্স, এই যে এইচ, এই যে এইচ, এখানে একবার এখানে ওইচটা একবারে তোমার আক্রমণ করবে, আক্রমণ করে কাকে নিবে? ওইচটা ধরো এখান থেকে একটা এইচকে সে নিয়ে চলে যাবে, ঠিক আছে, এখান থেকে একটা এইচকে সে নিয়ে চলে যাবে। তাহলে একবারে রিয়াকশন কমপ্লিট হবে। একবারে রিয়াকশন কমপ্লিট করলে আমরা কি পাই? দেখো, আর সি একটা এইচ নিয়ে গেছে, ডবল বন্ড CH2 প্লাস পানি প্লাস এক্স, এক্স অটোমেটিক্যালি বেড়ে যাবে। এই এক্সটাকে কে গ্রহণ করবে বলতো? আমরা এখানে বিক্রিয়া হিসেবে কি ইউজ করব? পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবো না দুই পাশেই? কারণ OH এর উৎস কি? OH এর উৎস হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, বাট আমরা অ্যালকোহলিক ইউজ করবো, ALC। তাহলেই আমরা অপসরণ বিক্রিয়া দেখতে পারি। যদি আমরা পানীয় পানীয় দ্রবণ ইউজ করি তখন আর অপসরণটা দেখতে পারি না, ঠিক আছে। আচ্ছা, আমাদের কয়েকটা রিয়াকশন হয়েছে। এখন আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট বা গ্রিগনার্ড বিকারকের কয়েকটা প্রভাব দেখব। আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। এটা প্রত্যেক বছর এক্সামে আসে, এবং গ্রিগনার্ড রিয়েজেন্ট এমন একটা রিয়েজেন্ট যে রিয়েজেন্ট দিয়ে বা গ্রিগনার্ড বিকারক দিয়ে আমরা যে কোনো টাইপের সাবস্টেন্স তৈরি করে ফেলতে পারি, যে কোনো টাইপের জৈব যৌগ তৈরি করে ফেলতে পারি। যদি এক্সট্রা পড়াশোনা করে আসতে তো গ্রিগনার্ড বিকারক সম্পর্কে জানতে। আচ্ছা, তাও ব্যাপার না, দেখো তোমাকে দেখাই দিই। গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন তৈরি করা যায়, ঠিক আছে, অ্যালকোহল তৈরি করা যায়, তারপরে তোমার মিথানল তৈরি করা যায়, কিটোন তৈরি করা যায়, ঠিক আছে। এর জন্য গ্রিগনার্ড মিথানল, সরি ভুল বলছি, কিটোন তৈরি করা যায়। এবং গ্রিগনার্ড বিকারক থেকে তোমার অ্যাসিড তৈরি করা যায়। সো কিন্তু গ্রিগনার্ড বিকারক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রথমে দেখবো গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে অ্যালকেন উৎপন্ন করতে হয়, ঠিক আছে। গ্রিগনার্ড বিকারকটা কি আসলে? গ্রিগনার্ড বিকারকটা কি? তোমার যদি প্রশ্ন আসে গ্রিগনার্ড বিকারক কি, তুমি সিম্পলি লিখবা যে RMGX, ঠিক আছে, এটাই হচ্ছে গ্রিগনার্ড বিকারক, ঠিক আছে। RMGX হচ্ছে গ্রিগনার্ড বিকারক। আর এর বদলে এটা একটা অ্যালকাইল, সো CH3 লিখতে পারো। MgMg, হ্যালাইডের বদলে তুমি ক্লোরিন লিখতে পারো, ব্রোমিন লিখতে পারো। ইউ ক্যান রাইট হোয়াট এভার ইউ ওয়ান্ট, ঠিক আছে। তো অ্যালকেন, অ্যালকেন কেমনে তৈরি হয় দেখো, গ্রিগনার্ড বিকারক থেকে খুব ইজিলি অ্যালকেন তৈরি করা পসিবল। আর MgX নিব, ঠিক আছে। তার সঙ্গে আমি সক্রিয় হাইড্রোজেন আছে এরকম যে কোনো কিছু নিলেই আমার অ্যালকেন উৎপন্ন করা পসিবল। সেটা হচ্ছে HOH নিতে পারি আমরা। HOH কি? পানি। পানির এটা নেগেটিভ, এটা পজিটিভ আয়ন, এখানে হাইড্রোজেনটা সক্রিয় অণু। আর NH2 নিতে পারি আমরা, ঠিক আছে, আর NH2 নিতে পারি। আর কি নিতে পারি? আর OH নিতে পারি। তিনটা যে কোনো একটা নিলেই হবে, যে কোনো একটা নিলে এখান থেকে একটা H সে দান করে দেয় এখানে। আর RMGX এর একটা জিনিস মনে রাখবা, MGX এর এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির জন্য হয়, আগে থেকেই বলেছি। তাহলে বলো, এখানে এইচটা অলওয়েজ পজিটিভ, সো পজিটিভটা কোথায় যুক্ত হবে? আর এর সঙ্গে যুক্ত হবে, আর এইচ উৎপন্ন হবে। আর এইচটা কি? অ্যালকাইল হ্যালাইড, সরি, অ্যালকাইল হ্যালাইড বলছে, আর হচ্ছে অ্যালকাইল এবং হাইড্রোজেন। অ্যালকাইলটা হইতে পারে CH3, তার সঙ্গে এইচ, এটা কি মিথেন না? এটা মিথেন, 19-এ পড়ে এসেছো। প্লাস এই যে এমজির সঙ্গে একটা ছিল এক্স, তার সঙ্গে কি যুক্ত হবে এবার? OH ইউজ করলে OH যুক্ত হবে, NH3 যুক্ত হবে, NH2, আর NH2 ইউজ করলে পাবে কি? NH2R, সরি NHR, ঠিক আছে। সো এভাবে উৎপন্ন করতে হয় অ্যালকোহল। অ্যালকোহলটা খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা প্রত্যেক বছর এক্সামে আসে। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক এটা 3 টাইপের আছে, ঠিক আছে। অ্যালকোহলের প্রস্তুতি 3 টাইপের আছে। তুমি যদি গ্রিগনার্ড, আমি বললাম গ্রিগনার্ড রিয়েজেন্ট GR, প্লাস তুমি যদি ফর্মালডিহাইড ইউজ করো, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড ইউজ করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহল। যদি তুমি গ্রিগনার্ড বিকারকের সঙ্গে তুমি যদি ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড ইউজ করো, যে কোনো অ্যালডিহাইড, আমি মনে হয় অ্যালডিহাইড বুঝাইছি তোমাকে, অ্যালডিহাইড ইউজ করো, তখন তুমি পাবে কি? 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। 3 হচ্ছে গ্রিগনার্ড বিকারকের সঙ্গে তুমি যদি কোনো টাইপের কিটোন ইউজ করো, কিটোন, ঠিক আছে, যদি কিটোন ইউজ করো তখন তুমি কি পাবে? তখন তুমি পাবে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, 2 ডিগ্রি 3 ডিগ্রি কি এখনো বুঝতে পেরেছো নাকি এখনো বুঝতে পারো না?
আমি বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে যে 1 ডিগ্রি কার্বন কাদের বলে। ধরো তোমার কাছে একটা কার্যকারী মূলক আছে সিএইচও বা ওইচ, ধরো ওইচ একটা কার্যকারী মূলক, তো সির সঙ্গে ওইচ অ্যাড হয়েছে। হ্যাঁ, এর সঙ্গে যদি প্রত্যেকটা এইচ থাকে এটাকে বলে সাধারণ, ঠিক আছে। কিন্তু ধরো একটা কার্বন, এই ওইচটা কার্যকারী মূলক না, এর সঙ্গে যদি আরেকটা কার্বন অ্যাড থাকে, আরেকটা কার্বন অ্যাড করে যদি তুমি এখানে CH3 দাও, সো এটাকে বলা হচ্ছে কার্বন 1 ডিগ্রি কার্বন, ঠিক আছে। 1 ডিগ্রি কারণ কি, এই কার্যকারী মূলক যোগ আছে হচ্ছে তোমার কার্বনের সঙ্গে। এই কার্যকারী মূলকটা কার সঙ্গে যোগ আছে, এই কার্যকারী মূলকটা যোগ আছে হচ্ছে একটা কার্বনের সাথে। সো এই একটা কার্বন, এই কার্বনটা যোগ আছে আরেকটা কার্বনের সাথে, এর জন্য একে বলে 1 ডিগ্রি কার্বন। তাহলে 2 ডিগ্রি কার্বন কাকে বলবে, কার্যকারী মূলকের সঙ্গে যদি দুইটা কার্বন থাকে সেটাকে বলবো 2 ডিগ্রি কার্বন। আমি এখানে দেখাচ্ছি 2 ডিগ্রি কার্বনটা দেখতে কেমন হয়। 2 ডিগ্রিটা দেখতে হচ্ছে এরকম, এই যে একটা ওইচ আছে, এর সঙ্গে দুইটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন দিলাম, এখানে একটা কার্বন দিলাম, কার্বনের সঙ্গে CH3 দিলাম। এটা কি, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, ঠিক আছে। এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন। তাহলে 3 ডিগ্রি কেমন হবে, 3 ডিগ্রি এখানে এইচ এর বদলে এখানে কি হবে, এইচ এর বদলে এখানে আরেকটা কার্বন থাকবে, ওটাকে বলবে 3 ডিগ্রি কার্বন। আচ্ছা, তো এই তিনটা মনে রাখবে, এই তিনটা এক্সামে মাস্ট আসবে। আমি জাস্ট কেমনে বিক্রিয়াটা হয় এটা দেখাবো, তোমাদের বাসায় কাজ থাকবে কিভাবে তৈরি হয় এটা তোমার নিজেরা চিন্তা করে বের করা। আমি জাস্ট একটা জেনারেল কেস দেখাই। আচ্ছা দেখো, একটা অ্যালডিহাইড কি কেমনে লেখা হয়, সি ডবল বন্ড, এখানে একটা আর, এখানে একটা এইচ, এটাকে বলে অ্যালডিহাইড। এখানে এইচ এর বদলে যদি আর থাকে তাহলে এটাকে বলবো কিটোন, ঠিক আছে। এইচ এর বদলে আর থাকলে কিটোন। সো আমি প্রত্যেকটা আরই ডিলিট করতে চাই, আমি জাস্ট এভাবে দেখাইতে চাই, কারণ এখানে আমরা অ্যালডিহাইড ইউজ করতেছি, কখনো ফর্মালডিহাইড ইউজ করতেছি, কখনো কিটোন। বেসিক্যালি আমার মেন রিয়াকশনের জন্য দায়ী হচ্ছে সি ডবল বন্ড, ঠিক আছে, এই প্রশ্নটা দায়ী। আচ্ছা, এখান থেকে বলতো তুমি এখানে কোনটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেনের। সো অক্সিজেনটা নেগেটিভ হবে, কার্বনটা একটু পজিটিভ হবে, ঠিক আছে। এর ভিতরে আমরা যদি গ্রিগনার বিকারক অ্যাড করি, আর MgX যদি অ্যাড করি, আর MgX এর আরটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ অংশ, ঠিক আছে, বুঝতে পারতেছো। সো বলো এবার কি হবে, নেগেটিভটা কোথায় গিয়ে যুক্ত হবে, পজিটিভটা কোথায় গিয়ে যুক্ত হবে। আচ্ছা, নেগেটিভটা এখানে জায়গা নেই না, আচ্ছা হবে হবে, সমস্যা নাই। সো নেগেটিভটা এখানে সি লিখলাম, সি এর সঙ্গে এখানে দুইটা হাত তো ফাঁকা আগে থেকে। নেগেটিভটা যুক্ত হবে হচ্ছে পজিটিভের সঙ্গে, অর্থাৎ কার্বনের সঙ্গে যুক্ত হবে। একটা হাত ভেঙে যাবে, একটা হাত থাকবে, কারণ আরেকটা এসে যুক্ত হয়েছে, তো তিনটা হাত, আরেকটা হাত থাকবে। তো অক্সিজেনের সাথে কি যুক্ত হবে, MgX যুক্ত হবে, ঠিক আছে। এটা কি স্টেবল না, এটা স্টেবল না, এটা স্টেবল না, ঠিক আছে। তো সি, এই যে আর, এই যে ও, এখানে আছে MgX। সো এর ভিতর তুমি যদি একটু পানি দিয়ে তাপ দাও, এইচ OH মানে আছে পানি, পানি দিয়ে একটু যদি তাপ দাও, এবার বলো কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, বলো। অক্সিজেনটা কি একটু নেগেটিভ হয় না, এবং MgXটা একটু পজিটিভ হয়। এর জন্য কি হবে, এই H+টা কোথায় গিয়ে যুক্ত হবে, ও অক্সিজেনের সঙ্গে। তাহলে সি আর, যে দুইটা বন্ড, এই যে ও, এই যে H প্লাস, এখানে হচ্ছে কি তৈরি হবে, MgX অ্যান্ড OH। আচ্ছা, সো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে OH যার সঙ্গে থাকে সেটা কি হয়, একটা অ্যালকোহল হয়। ওই যে ধরো এখানে এভাবে সাজে লিখতে পারতাম COH, এপাশে একটা আর আছে, আর এর বদলে তুমি কার্বন লিখতে পারো, কারণ এটা একটা অ্যালকাইল হ্যালাইড কার্বন আছে, এপাশে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে এটা কি হবে, এটার নাম হচ্ছে ইথানল বলে, এটাকে কি বলে, ইথানল, ঠিক আছে, ইথানল। আই গেস তুমি বুঝতে পারছো। আচ্ছা, গ্রিগনার বিকারক থেকে অ্যাসিড কেমনে তৈরি করে, খুবই ইজি, ঠিক আছে। ধরো তুমি আর MgX নিছো, হুম, এটা নেগেটিভ, এটা পজিটিভ। এর ভিতর তুমি যদি একটু কার্বন ডাইঅক্সাইড অ্যাড করো, কার্বন ডাইঅক্সাইডটা দেখতে কেমন হয়, এরকম না। কার্বন ডাইঅক্সাইডের একটা অংশ থেকে নেগেটিভ, একটা অংশ থেকে পজিটিভ ধরে নিব, এটাকে পজিটিভ, এটাকে নেগেটিভ ধরলাম। এবার বলো নেগেটিভ পজিটিভ কার সঙ্গে কোনটা অ্যাড হবে। হ্যাঁ, তো তুমি ঠিকই ধরেছো, এখানে হচ্ছে তোমার কার্বনের সঙ্গে যেটা অ্যাড হবে, কার্বনের সঙ্গে যুক্ত হবে নেগেটিভ অংশ, অর্থাৎ আর অংশটা। কার্বনের অক্সিজেনের মতো থাকবে, এখানে একটা অক্সিজেনের হাত ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে কি যুক্ত হবে, MgX, ঠিক আছে। এর ভিতরে সেম কেস, তুমি যদি সি ডবল বন্ড ও, এখানে আর, এখানে হচ্ছে MgX, এটাকে তুমি যদি একটু পানির ভিতর চালনা করো, HOH পজিটিভ, এবং দিয়ে যদি একটু তাপ দাও, বলে এবার কি হবে, এখানে এই যে ওটা আছে,
এই যে যেই ওটা আছে, হুম, এই দেখো এই যে এখানে, এখানে ওটা কি নেগেটিভ, এটা একটা পজিটিভ না, এমজিএক্সটা পজিটিভ, তো এখানেও সেম কাহিনী হবে। তো সি ডবল বন্ড ও আগের বারের মতোই, এখানে অক্সিজেনের সঙ্গে এই এইচ প্লাসটা এসে অ্যাড হবে, এইচ প্লাসটা এসে অক্সিজেনের সাথে অ্যাড হবে না, এই যে এইচ, ঠিক আছে, প্লাস এমজিএক্স, এমজিএক্স কী পাবে, ও এইচকে পাবে। তাহলে আমার এখানে এটা কি উৎপন্ন হলো দেখো, এটা খেয়াল করে দেখো, এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, এটাকে যদি সাজিয়ে লিখি কেমন দেখতে হয় দেখো, সি ডবল বন্ড ও এইচ আর, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড না, এটাকে বাম পাশে কি লেখা যায়, আর সি ডবল এইচ, আর সি ডবল এইচকে বলে কার্বক্সিলিক অ্যাসিড, যারা জানো না জেনে নিতে পারো, আর সি ডবল এইচ, আর এর বদলে এইচ হইতে পারে, সিএইচ থ্রি হইতে পারে। যদি সিএইচ থ্রি সি ডবল ও এইচ উৎপন্ন হইতো তখন এটাকে কি বলতাম, তখন এটাকে বলতাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক দিয়ে আমরা তোমার কিটোন উৎপন্ন করতে পারবো, কিটোনেও উৎপন্ন করা যায় গ্রিগনার্ড বিকারক দিয়ে। কীভাবে দেখো, কিটোন উৎপন্ন করার জন্য আমরা গ্রিগনার্ড বিকারক নেব, আর এমজিএক্স নিব, আরটা হবে নেগেটিভ, এমজিএক্সটা হবে পজিটিভ, এর সঙ্গে যদি আর সিও সিএল, আর সিও সিএল এর নাম কি, আর সিও সিএল এর নাম কি, অ্যাসাইল ক্লোরাইড, এটা নিলে বলো এবার কার সঙ্গে কি যুক্ত হবে, তাহলে আর সিও এর সঙ্গে যুক্ত হবে আর, তাই না, আর নেগেটিভ, নেগেটিভটা পজিটিভের সঙ্গে যুক্ত হবে, পজিটিভটা নেগেটিভের সঙ্গে যুক্ত হবে, এবং এমজি এক্স এবং সিএল। সো আর সিও আরটা কি, এটা একটা কিটোন, ঠিক আছে, আর সিও আর একটা কিটোন। দেখো সি ডবল বন্ড ও, দুই পাশে যদি সিএইচ থ্রি হয় তখন এটাকে বলে কিটোন। যদি সিএইচ থ্রির বদলে যদি তোমার এখানে যদি হাইড্রোজেন হইতো, হাইড্রোজেন হইলে এখানে কি বলতাম আমরা, অ্যালডিহাইড, বাট আমরা এখানে কি হিসেবে কাউন্ট করতেছি, কিটোন হিসেবে, ঠিক আছে, এটা হচ্ছে কিটোন। আচ্ছা, তো গিগনাট বিকারক থেকে কিটোন উৎপন্ন হয়, এই পর্যন্ত আমরা শিখেছি। আচ্ছা, এরপরে কি আছে, লুকাস বিকারক দ্বারা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল এর পার্থক্য নির্ণয়, খুবই ইজি বুঝছো। প্রথমে হচ্ছে লুকাস বিকারক কি, এক্সামে এটা তোমার সংজ্ঞা আসে, ঠিক আছে, সংজ্ঞা আসে বা ডেফিনেশন আসে, ডেফিনেশন আসলে তোমরা বলবো হচ্ছে লুকাস রিএজেন্ট কি জিনিস, লুকাস রিএজেন্ট হচ্ছে জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর গাঢ় মিশ্রণকে, বুঝছো, HCl এর গাঢ় মিশ্রণকে বলা হয় হচ্ছে লুকাস লুকাস বিকারক, ঠিক আছে। তাহলে জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর গাঢ় মিশ্রণকে বলে লুকাস বিকারক। তো লুকাস বিকারক দিয়ে কোনটা 1 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা খুব সহজে বের করা যায়। আচ্ছা, তো 1 নম্বরে দিই, যখন 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল আমি দেখাইছি সংকেত কি, 1 ডিগ্রি অ্যালকোহল যখন তুমি লুকাস বিকারকের ভিতর দাও, রিয়াকশনটা লিখতে হবে HCl, হুম, HCl, এই চিহ্ন দিয়ে জিঙ্ক ক্লোরাইড এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ নর্মাল টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার বলতে বোঝাচ্ছে হচ্ছে আগে বলতে এনটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা রুম টেম্পারেচার বলতে পারো, ঠিক আছে। যখন রুম টেম্পারেচার থাকবে তখন সেখানে কোনো রিয়াকশনই করবে না, সেখানে কোনো রিয়াকশনই করবে না। বাট যদি 2 ডিগ্রি হয়, ঠিক আছে, যদি 2 ডিগ্রি হয়, যদি 2 ডিগ্রি হয়, 2 ডিগ্রি অ্যালকোহল খেলে কী হবে, 2 ডিগ্রি অ্যালকোহল HCl প্লাস জিঙ্ক ক্লোরাইড প্লাস 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কী হবে, এটা 5 থেকে 10 মিনিট সময় নিয়ে রিয়াকশন করবে, ঠিক আছে, 5 থেকে 10 মিনিট সময় নিয়ে রিয়াকশন করবে, এবং রিয়াকশনটা হবে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা কেমন হবে দেখো, সির সঙ্গে কি থাকে, এইচ থাকে না। আচ্ছা, আমি দেখাই দিই, আমি নতুন একটা পেজে দেখাবো, ঠিক আছে, সো আমি এটা রেকর্ডিংটা অফ করছি। হ্যালো, তো আমরা লুকাস বিকারক সম্পর্কে পড়ছিলাম, যে লুকাস বিকারক দিয়ে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলকে নির্ণয় করা যায়। হ্যাঁ, তো 1 ডিগ্রি আমি আবারও দেখাই লুকাস বিকারক দিয়ে কিভাবে। আচ্ছা, আমরা 1 ডিগ্রি অ্যালকোহলটা দেখতে কেমন হয় একটু বলো তো, 1 ডিগ্রি অ্যালকোহলটা দেখতে কেমন হয়, কেউ বলতে পারবে? আচ্ছা আচ্ছা, আমি আমি আসলে অফলাইনে ক্লাস নিই, তো অনলাইনে তার জন্য বলছি যে কেউ কি বলতে পারবে? আচ্ছা, তুমি বলো, বলো, সমস্যা নেই। সো সি ও এইচ, এর সঙ্গে কেউ কি যুক্ত থাকতে পারবে 1 ডিগ্রি অ্যালকোহলে? হ্যাঁ, একটা কার্বনকে যুক্ত থাকা লাগবে। সো একটা এইচ থাকবে, এখানে আরেকটা এইচ থাকবে এবং এর সঙ্গে একটা কার্বন যুক্ত থাকবে। কার্বনে বলতে তুমি একটা অ্যালকাইল হ্যালাইড দিলেও পারবা, অ্যালকাইল হ্যালাইড বলছে, একটা অ্যালকাইল মূলক দিলেও তোমার হবে, ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে রিয়াক্ট করবে হচ্ছে HCl, আমার বিকারক হিসেবে লাগবে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে, এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এখানে না এই 1 ডিগ্রিটা তোমার
এই যে 1 ডিগ্রি যেটা আছে, 1 ডিগ্রি অ্যালকোহল, এটা তোমার রিয়াক্ট করবে না, ঠিক আছে, এটা রিয়াক্ট করে না। আচ্ছা, আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহল ইউজ করি, 2 ডিগ্রি অ্যালকোহল দেখতে কেমন হবে দেখো। 1 ডিগ্রি অ্যালকোহলের দুই হাতে কি থাকে, দুইটা হাইড্রোজেন থাকে, এক হাতে OH থাকে। OH মূলক মানে হচ্ছে অ্যালকোহল মূলক, ঠিক আছে, এখানে OH থাকবে। এবার কি দুই হাতে H থাকবে না, এক হাতে থাকবে আর, এক হাতে থাকবে আর, ঠিক আছে, এর জন্য এটাকে বলে 2 ডিগ্রি অ্যালকোহল। সো 2 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারের সঙ্গে রিয়াক্ট করে, বুঝছো? তোমার এক্সামে আসে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তুমি নির্ণয় করে দেখাও, এটা তোমার এক্সামে আসে, ঠিক আছে, এটা তোমার এক্সামে আসে। তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওরা তো রিয়াক্ট করে নাই, বাট এরা রিয়াক্ট করে, এরা হচ্ছে 5 থেকে 10 মিনিট পরে রিয়াক্ট করে, ঠিক আছে, 5 থেকে 10 মিনিট পরে, অর্থাৎ অনেক ধীর গতির রিয়াকশন। 5 থেকে 10 মিনিট পরে তুমি দেখবা হচ্ছে এটা রিয়াক্ট করছে, রিয়াক্ট করে কি উৎপন্ন হবে, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তো CH, এখানে এই যে Clটা এসে অ্যাড হয়, এখানে আর এর মধ্যে থাকে এবং এটা নিচে অর্ধক্ষেপ হিসেবে পড়ে যায়, ঠিক আছে, এবং পানি উৎপন্ন হবে। পানি উৎপন্ন কেন হবে, এই যে H এই OH কে নিয়ে নেবে, পানি উৎপন্ন হবে, ঠিক আছে। সো এটা এটা প্রতিস্থাপন বিক্রিয়া না, এটা এটা প্রতিস্থাপন বিক্রিয়া না। আচ্ছা, এখানে যে এই যে Cl গিয়ে অ্যাড হয়েছে এবং নিচে অধক্ষেপ পড়েছে, তুমি যদি 5-10 মিনিট পরে দেখো যে এরকম নিচে অধক্ষেপ পড়েছে, তো তখন তুমি বুঝবে এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। তো 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে শনাক্ত করা হয়, আমি একটা 3 ডিগ্রি অ্যালকোহল, একটা পারফেক্ট অ্যালকোহল নিয়ে দেখাতে চাই, ঠিক আছে। ধরো 3 ডিগ্রি অ্যালকোহলটা কেমন হবে, একটা OH থাকবে, হাতে একটা হাইড্রোজেনও থাকবে না, ওটাকে বলে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে ধরো এখানে CH3 থাকতে পারে, এখানে C2H5 থাকতে পারে, এখানে C3H7 থাকতে পারে, ঠিক আছে। সো এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এটা কি জিনিস, এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো 3 ডিগ্রি অ্যালকোহলের ভিতর HCl আসবে এবং এটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, হ্যাঁ, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এটা বলা হচ্ছে খুব দ্রুত রিয়াক্ট করে, লাইক সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে, বুঝতে পারছো? তুমি ঝাঁকা দিলে রিয়াকশনটা পেয়ে যাবে এবং নিচে একটা অধক্ষেপ পাবে, অধক্ষেপের বলে পার্সিপিটেট, ঠিক আছে, পার্সিপিটেট তুমি পাবে নিচে। আচ্ছা, আর মাঝখানে ভুল লিখেছি, দেখো মাঝখানে আর লিখেছে, মাঝখানে বলছে কি, মাঝখানে বলছে C প্লাস পানি, ঠিক আছে, এগুলো সবকিছু নিচে পড়ে যায়। সো 1 ডিগ্রি লুকাস বিকারকের সঙ্গে রিয়াক্ট করেই না, যেরকম ছিল ওরকমই থাকে, ওটা ভাসে এটাও ভাসে। 2 ডিগ্রি করে 5-10 মিনিট সময় নেই, 3 ডিগ্রি সঙ্গে সঙ্গে করে। সো এটাই পার্থক্য। আচ্ছা, এবার আমরা কি শিখবো, এবার আমরা শিখবো হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্য। অ্যালডিহাইড ও কিটোনের ভিতর পার্থক্য, এখানে দেখো উপরে একটু উঠে আসে, কেটে দিই। আচ্ছা, অ্যালডিহাইড এবং কিটোনের ভিতর পার্থক্য কি জানো? হ্যাঁ, অ্যালডিহাইড ও কিটোনের ভিতর পার্থক্য হচ্ছে সি ডবল বন্ড ও, এখানে একটা থাকে হাইড্রোজেন, একটা থাকে সি বা অ্যালকাইল মূলক থাকে, আর কিটোন থাকে হচ্ছে সি ডবল বন্ড ও আর আর। আচ্ছা ভাইয়া, বুঝছি যে তুমি আণবিক ভাবে তুমি দেখাচ্ছ যে এখানে থাকে হাইড্রোজেন, এখানে নাই, আর তুমি কি রিয়েল লাইফে কি দেখতে পারো যে কার্বন আছে কি নাই? রিয়েল লাইফে আসলে দেখা পসিবল না এটা, তাই না? রিয়েল লাইফে কার্বন আছে কিনা এটা দেখা পসিবল না। সো এটা কিভাবে দেখা পসিবল, এটা হচ্ছে রিয়াকশনের মাধ্যমে দেখা পসিবল। সো অ্যালডিহাইড এবং কিটোনের ভিতর বেসিক পার্থক্য হচ্ছে এখানে যে অ্যালডিহাইড কখনো কখনো কিছু জিনিসের সাথে রিয়াক্ট করে, কিটোন কখনো কখনো রিয়াক্ট করে না, মূলত জারণ বিজারণ ধর্মের উপর ডিপেন্ড করে। সো এত ডিপলি যাবো না, কি যাবো, যাবো হচ্ছে টলন বিকারক, ঠিক আছে, টলন বিকারকের সঙ্গে রিয়াকশনটা তোমাদের দেখাই দিব, ঠিক আছে। আমরা এখানে কি পড়ছি, আমরা এখানে পড়ছি কিভাবে রিয়াকশন বা রিয়াক্ট করে, বা রিয়াকশনগুলো আমাকে পড়ছি 20 টাইপের রিয়াকশন, যেগুলো পড়লে আমাদের এইচএসসির সব কিছু কাভার হয়ে যাবে, ঠিক আছে। ইভেন তুমি অ্যাডমিশনও এখান থেকে থ্রাইভ করতে, অ্যাডমিশনও তুমি এখান থেকে 80 ও 90% তুমি এখান থেকে কমন পেতেও পারো, ঠিক আছে, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো। তো টলেন বিকারক কি, টলেন বিকারক হচ্ছে সিলভার, অ্যামোনিয়া, ঠিক আছে, 2 অণু এবং OH, এটাকে বলে হচ্ছে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড বা সিলভার অ্যামোনিয়া নাইট্রেট, বা বলে হচ্ছে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। সো এই দুটা যে কোনো একটাকে বলা হচ্ছে টলেন বিকারক, ঠিক আছে, টলেন বিকারক। তো টলেন বিকারকের মাধ্যমে আমরা বুঝতে পারি একটা জিনিস অ্যালডিহাইড নাকি কিটোন। কিভাবে? টলেন বিকারক হচ্ছে তোমার হচ্ছে অ্যালডিহাইডের সঙ্গে রিয়াক্ট করে, বাট কিটোনের সঙ্গে রিয়াক্ট করে না, ঠিক আছে, এর কিছু স্পেসিফিক কারণ আছে। তো ওগুলো না শিখে আমরা ডাইরেক্ট কীভাবে রিয়াক্ট করে এবং কীভাবে রিয়াকশন করাইতে হয় আমরা ওটা শিখবো, যেটা আমাদের জন্য ফিজিবল, যেটা আমাদের জন্য খুব। আমরা টলেন বিকারকের আমরা অনেক বেশি ডিপলি পড়বো না, আমরা হচ্ছে সংক্ষেপে পড়বো, কারণ হচ্ছে সংক্ষেপে বলতে বোঝাচ্ছে আমরা যেটা আমাদের জন্য ফিজিবল, কম টাইমে পড়তে পারি, আমরা সেটাই করবো, ঠিক আছে। তো টলেন বিকারক থেকে একটা জিনিস মনে রাখবা, টলেন বিকারক রিয়াকশন করার আগে কি উৎপন্ন করে, টলেন বিকারক রিয়াকশন করার আগে কি উৎপন্ন করবে, উৎপন্ন করা হচ্ছে দেখো
আমি একটু ছোট করে লিখে দিই, এটা মনে রাখবো বুঝছো, তোমার মনে রাখার জন্য এটা বলছি। টলিন বিকারক রিয়াকশন করার উৎপন্ন করবো হচ্ছে Ag2O, ঠিক আছে, এটা মনে রাখবে। Ag2O, এই অক্সিজেনটা মূলত হচ্ছে জারণ করে, অ্যালডিহাইডকে জারণ করে। সো কিভাবে জারণ করে আমি এটা দেখিয়ে দিই। জারণ করে হচ্ছে তোমার ধরো একটা অ্যালডিহাইড আছে C+O, এখানে আছে H, এখানে আছে ফাঁকা ফাঁকা দিলাম, কারণ হচ্ছে এখানে আর বা সি যে কোনো কিছু এইচ হইতে পারে, ওটা অ্যালডিহাইড হবে। কার্বনের সঙ্গে যখন এইচ আছে তখন ওটা অলরেডি অ্যালডিহাইড, কার্বনের সঙ্গে যখন এইচ আছে তখন ওটা অলরেডি অ্যালডিহাইড, ঠিক আছে। এর ভিতরে আমরা কি অ্যাড করবো এখানে, টলিন বিকারক অ্যাড করবো। টলিন বিকারক কীভাবে লেখা হয়, AgNH3 2OH অ্যাড করলাম, ঠিক আছে, দিয়ে একটু তাপ দিলাম, তাহলে কি হবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, আমার এখানে মূলত রিয়াক্ট করে কোন মানে মূলত কি তৈরি হয়, সিলভার অক্সাইড, ঠিক আছে। তো সিলভার অক্সাইডে কেমনে রিয়াক্ট করে একটু দেখাই। সিলভার অক্সাইডটা হচ্ছে, তুমি একটু এই দেখো, এখানে দেখো, আমি নিচে দেখাই, ঠিক আছে, নিচে দেখাই বক্সে কেমনে এই রিয়াকশনটা হয়। তো C+O, এটা হচ্ছে তোমার মনে রাখার জন্য, এই যে এইচ আছে না, এই সিলভার অক্সাইডের যেই অক্সিজেনটা থাকে, এই অক্সিজেনটাকে সে এখানে ঢুকায় দেয়, বুঝছো, অক্সিজেনটাকে সে এখানে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে আচ্ছা মানে এখানে আর কি প্রবেশ করায়, প্রবেশ করালে কি উৎপন্ন হবে, তোমার হচ্ছে C+O, এখানে একটা OH এবং H, ঠিক আছে। এটা কি জিনিস বলতো, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যাচ্ছে C+O, ঠিক আছে, একটা বন্ড বা C+O। আচ্ছা, এই জিনিসটা কি, এটা কি, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড না, C+H, এটা কি একটা কার্বক্সিলিক অ্যাসিড না। এখানে প্রচুর পরিমাণে কি আছে, অ্যামোনিয়া আছে না রিয়াকশনের ভিতর, প্রচুর পরিমাণে অ্যামোনিয়ার সঙ্গে সে রিয়াক্ট করবে, রিয়াক্ট করে কি উৎপন্ন করবে, COONH4 একটা বন্ড, ঠিক আছে, এটা উৎপন্ন করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। সো এখানে একটা প্রোডাক্ট পাওয়া যাবে বা একটা উৎপন্ন জিনিস পাওয়া যাবে, সেটা হচ্ছে COONH4। সো আমার এখানে কি কি পাওয়া যাবে, এবং যে সিলভারটা পড়েছিল সেই সিলভারটার কি হবে, সেই সিলভারটা না ভাইয়া, সিলভারটা বামে পড়ে পড়ে থাকবে, একা একা পড়ে থাকবে, তার সঙ্গে কোনো কিছুই থাকবে না, 2 অণু সিলভার, ঠিক আছে। সো এই যে সিলভারটা লিখলাম। আর কি পাওয়া যাবে ভাইয়া, আর পাওয়া যাবে হচ্ছে যে COONH4, একটা দাগ, এখানে একটা দাগ কেন দিচ্ছি, কারণ এখানের সাথে যে কোনো কিছু থাকতে পারে এক্সামে। আচ্ছা, দুইটা NH3 ছিল, একটা NH3 তো রিয়াক্ট করলো কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে, আরেকটা কই গেছে, আরেকটা এবার ফ্রিলি পড়ে থাকবে, ঠিক আছে, এবং একটা পানির অণু পাওয়া যাবে, ঠিক আছে। এটা হচ্ছে টলিন বিকারের রিয়াকশন। বাট কিটোন কি রিয়াক্ট করবে না, কিটোন দিয়ে আমরা ডান পাশে সমান সমান কি লিখবো, ক্রস দিব, ঠিক আছে, কিটোন রিয়াক্ট করে না। আচ্ছা, এরপর আমরা কি শিখবো, এরপর শিখবো হচ্ছে ফেহলিং দ্রবণ। আমার এখানে হয়ে গেছে, এই যে ফেহলিং দ্রবণ, ঠিক আছে, ফেহলিং দ্রবণ। তো ফেহলিং দ্রবণের মাধ্যমে কিভাবে রিয়াক্ট করানো হয়, ফেহলিং দ্রবণটা হচ্ছে মূলত, দেখো, ফেহলিং দ্রবণটা হচ্ছে মূলত আমার হচ্ছে সি লিখলাম CuOH2, কিউপ্রিক হাইড্রোক্সাইড এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ হচ্ছে ফেহলিং দ্রবণ, ঠিক আছে। তো ফেহলিং দ্রবণের মেকানিজমে ব্যাক হিন্ডে যে কাজ করে, অর্থাৎ পেছনে যে কাজ করে, সেটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড, ঠিক আছে, কিউপ্রাস না কেন, কিউপ্রিক অক্সাইড। আগেরবার সিলভার অক্সাইড কাজ করতেছিল, এবার হচ্ছে কিউপ্রিক অক্সাইড কাজ করবে, ঠিক আছে। সো এবার হচ্ছে আমাদের, আমি আবার নিই, এটা হচ্ছে C+O, এই যে H, এটা কি একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইডের ভিতর কে এবার অক্সিজেন ঢুকাবে, এই অক্সিজেন এখানে ঢুকাই দেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে 2 অণু কার্বন, 2 অণু কিপ্রিক হাইড্রোক্সাইড কাজ করবে, ঢুকে আমার এখানে কি উৎপন্ন হবে, C+O, এখানে একটা H, এখানে একটা OH, তাই না, প্লাস 2 অণু সি, সরি, 2 অণু ভুল বলছি, সেটা হচ্ছে Cu2, একটা অক্সিজেন ঢুকেছে, আর একটা থেকে গেছে কিউপ্রাস অক্সাইড, ঠিক আছে। এটার বর্ণ হয় হচ্ছে লাল, এটার বর্ণ কি হয়, লাল। ও আচ্ছা, আগের বারে তোমার রিয়াকশনে শেষ করি নাই, যে সিলভারটা পড়েছিল এখানে, এখানে যে সিলভারটা পড়েছিল, এই যে এখানে, এখানে একটা সিলভার পড়ে আছে না, এই সিলভারটা কি, সিলভারটা হবে সলিড, বুঝতে পারছো, সিলভারটা হবে সলিড, যার ফলে চকচক করবে, বুঝছো। তোমার যে টেস্ট টিউবটা নিবা, ধরো তুমি টেস্ট টিউবে একটা আননোন সাবস্টেন্স বা আননোন লিকুইড নিছো, আননোন লিকুইডটা হয় তোমার কিটোন অথবা হয় অ্যালডিহাইড, তার ভিতর তুমি যদি টলিন বিকারক অ্যাড করে যদি ঝাঁকি দাও, ঝাঁকি দেওয়ার ফলে তুমি যদি দেখো যে তোমার নিচে তোমার নিচে চকচক করতেছে কোনো বস্তু, অর্থাৎ পার্সিপিটেট পড়েছে বা অদক্ষেপ পড়েছে, তখন তুমি ওটাকে কি বলবে, ওটাকে বলবে হচ্ছে অ্যালডিহাইড, এটার ভিতরে একটা অ্যালডিহাইড আছে। সো সিলভার যদি পড়ে তখন আমরা ওটাকে অ্যালডিহাইড বলি, বুঝতে পারছো। আচ্ছা,
সো এখানে কি হবে, এখানে যে ফেলিং দ্রবণ এটার হচ্ছে বর্ণ কিন্তু লাল হয় না, এটার বর্ণ মেবি নীল কালারের হয়, আমার ঠিক খেয়াল নেই, ল্যাবে করছিলাম, খেয়াল নেই। বাট যখন তুমি রিয়াক্টটা করাও তখন সেটাকে লাল বর্ণ পাওয়া যায়, ঠিক আছে। এই যে কিউপ্রাস অক্সাইড তৈরি হয়, এই কিউপ্রাস অক্সাইডটা হয় হচ্ছে লাল বর্ণের, বুঝতে পেরেছো? এবার যদি তুমি ওর ভিতর ফেলিং দ্রবণ নাও, আননোন দ্রবণের ভিতরে, তখন তুমি যদি লাল, যদি পুরো বর্ণটা যদি লাল হয়ে যায়, বা লাল বর্ণের যদি তুমি নিচে পার্সিপিটেট পড়ে, অর্থাৎ নিচে যদি অধক্ষেপ পড়ে, তখন ওটাকে আমরা বলি এটা হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে। তো আমার এখানে কি উৎপন্ন হয়েছে, এটা এটা কি, এটা একটা অ্যাসিড না? এটা কেমন দেখতে লাগছে, COOH না, এটা একটা অ্যাসিড। অ্যাসিডটা গিয়ে এবার কার সাথে রিয়াক্ট করবে? অ্যাসিডটা গিয়ে এবার রিয়াক্ট করবে হচ্ছে তার সঙ্গে, এখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করেছি, তো কি উৎপন্ন হবে বলো? HCOO প্লাস পানি, ঠিক আছে, HCOO প্লাস পানি। তাহলে আমাদের নিট রিয়াকশনটা কি হচ্ছে? নিট রিয়াকশনটা কি হচ্ছে সেটা হচ্ছে যে CHO রিয়াক্ট করবে হচ্ছে কপার হাইড্রোক্সাইডের সঙ্গে। কপার হাইড্রোক্সাইড কি উৎপন্ন করে? কিউপ্রিক অক্সাইড উৎপন্ন করে, কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি প্রথমে কি উৎপন্ন হবে? COONA উৎপন্ন হবে, ঠিক আছে, প্লাস Cu2 উৎপন্ন হবে, এটা S, এটা বর্ণ কি হবে? লাল হবে এটার বর্ণ, প্লাস পানি উৎপন্ন হবে, তাই না? এটাই না আমাদের নিট রিয়াকশন। তো আমাদের নিট রিয়াকশন কিন্তু এটাই, ঠিক আছে, আমাদের নিট রিয়াকশন এটাই। হুম। এরপরে কি? আচ্ছা, এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে অ্যালডিহাইডের জারণ পড়ছিলাম, বুঝছো, অ্যালডিহাইডের জারণ। এতক্ষণ আমরা কি পড়ছিলাম? অ্যালডিহাইডের জারণ। বাট এখন আমরা অ্যালডিহাইডের জারণ বিজারণ, ঠিক আছে, দুইটাই দেখব। আচ্ছা, তো অ্যালডিহাইডের জারণ কেন বলেছি তখন? তখন দেখো সি ডবল বন্ড, এখানে এইচ ছিল, এখানে ফাঁকা ছিল, বা এখানে আর থাকতে পারে। এর ভিতরে আমরা কি ঢুকাচ্ছিলাম? এর ভিতরে আমরা বারবার অক্সিজেনকে ঢুকাচ্ছিলাম। তো অক্সিজেন যখন আমরা অক্সিজেন দিয়ে যখন রিয়াক্ট করাই তখন ওটাকে কি বলি? জারণ বিক্রিয়া বলি, ঠিক আছে। তো আমরা এখানে জারণ মানে অ্যালডিহাইডকে আমরা জারণ করবো না, এবার অ্যালডিহাইডকে জারণ বিজারণ দুটাই করতে পারি। আচ্ছা, আমরা প্রথমে ক্যানিজারোটা দেখবো। ক্যানিজারোটে, ক্যানিজারো হচ্ছে একটা এবার বিশেষ বিক্রিয়া যার মাধ্যমে আসলে বোঝা যায় যে অ্যালডিহাইড জারণ এবং বিজারণ দুটাই হতে পারে, বুঝতে পারছো? তো ক্যানিজারের জন্য আমাদের কি কি লাগবে? ক্যানিজারের জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আলফা হাইড্রোজেন বর্জিত কার্বনাইল যৌগ। আচ্ছা, আলফা হাইড্রোজেন বর্জিত কার্বনাইল যৌগ কি জিনিস? আলফা হাইড্রোজেন কি জিনিস? আচ্ছা, আমি একটু আগে দেখেছিলাম না তোমার হচ্ছে আহ, ধরো একটা কার্যকারী মূলক আছে, COOH, একটা কার্যকারী মূলক না, ঠিক আছে। এর সঙ্গে কি যুক্ত পারে? একটা কার্বন যুক্ত হতে পারে, হ্যাঁ, এর সঙ্গে এইচ যুক্ত হতে পারে, এর সঙ্গে এইচ যুক্ত হতে পারে, এর সঙ্গে এইচ যুক্ত হতে পারে। আচ্ছা, এই কার্বনকে কি বলে? এই কার্বনকে কি বলে? এই কার্বনকে বলে 1 ডিগ্রি কার্বন, কারণ এটা কার্যকারী মূলক, এর সঙ্গে একটা ও যুক্ত আছে, কার্বনাইল মূলক হয়েছে, সো এটা একটা কার্যকারী মূলক। এটা একটা 1 ডিগ্রি কার্বন। কেন 1 ডিগ্রি কার্বন? কারণ এর সঙ্গে আরেকটা কার্বন যুক্ত হয়েছে। যেই কার্বনটা যুক্ত হয়েছে না, এটাকে বলে কি জানো? এটাকে বলছে আলফা কার্বন, বুঝতে পারতেছো? যেই কার্বনটা যুক্ত হয়েছে এটাকে বলে আলফা কার্বন। সো আলফা কার্বনে যে হাইড্রোজেন গুলোকে থাকে ওদেরকে কি বলে? এগুলোকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন, বুঝতে পেরেছো? সো ক্যানিজারোতে আমাদের প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে যে দুই অণু দুই অণু আলফা হাইড্রোজেন বর্জিত আলফা হাইড্রোজেন বর্জিত যৌগ, ঠিক আছে, বর্জিত কার্বনাইল যৌগ বলি, কার্বোনাইল যৌগ। আচ্ছা, কার্বনাইল যৌগ কেন বলেছি? সি ডবল বন্ড যদি কোথাও থাকে সেটাকে কার্বনাইল যৌগ বলে। সি ডবল বন্ড দিয়ে যদি কোনো কিছু থাকে সেটাকে বলে কার্বনাইল যৌগ। এই যৌগটার নামই হচ্ছে কার্বনাইল, কার্বনাইল যৌগ, ঠিক আছে। ক্যানিজারোতে আমার আলফা হাইড্রোজেন বর্জিত কার্বনাইল যৌগ প্রয়োজন, ঠিক আছে, এটাই প্রয়োজন। এবং কি প্রয়োজন? দুই হচ্ছে ক্ষার দ্রবণ প্রয়োজন। ক্ষার, বুঝছো, আমাদের কি প্রয়োজন? ক্ষার দ্রবণ প্রয়োজন। খুবই ইজি রিয়াকশন, ঠিক আছে, খুবই ইজি রিয়াকশন। ক্ষার দ্রবণ হিসেবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াটিক অ্যাকোয়াটিক রিয়েজেন্ট ইউজ করতে পারি। আচ্ছা, প্রথমে মনে রাখবে রিয়াকশনের কলাকৌশলটা কেমন হবে। রিয়াকশনের কলাকৌশলটা কেমন হবে? রিয়াকশনের কলাকৌশলটা হবে হচ্ছে তোমার কিছু মশা। আচ্ছা, রিয়াকশনের কলাকৌশলটা হবে হচ্ছে তোমার একবার জারিত হবে, একবার বিজারিত হবে। যে পানিটা আছে এটা পানিটা জারণ করবে, ঠিক আছে, জারণ বিজারণ অধ্যায় তো পড়ে এসেছো। পানিটা জারণ করবে কাকে?
পানিটা জারণ করবে কার্বনাইল মূলককে, অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোনকে। ঠিক আছে, অ্যালডিহাইড বা কিটোনকে, সাধারণত অ্যালডিহাইডই হয়, কারণ কিটোনে আলফা হাইড্রোজেন থাকে। ঠিক আছে, দেখাবো, আমি তোমাকে দেখাবো, দেখো। সো জারণ করবে, পানিটা জারণ করবে। এবং বিজারণ করবে কোনটা? বিজারণ করবে হচ্ছে পানির অক্সিজেন জারণ করবে, বুঝছো? বিজারণ করবে হচ্ছে পানির যে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনটা বিজারণ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে কলাকৌশল। আচ্ছা, আমরা কলাকৌশল মনে রাখতে পারলে দেখো ফুললি হয়ে যাবে। একটা প্রথমে কি লাগবে? আলফা হাইড্রোজেন বর্জিত কার্বনাইল যৌগ। দেখো, আলফা হাইড্রোজেন বর্জিত কার্বনাইল যৌগ কোনটা? এইটা না? এর সঙ্গে কোনো কার্বন আছে? কার্বনই নেই, তাহলে তো এর ভিতর আলফা হাইড্রোজেনও নাই। আচ্ছা, প্রথমে একে জারিত করবে। ঠিক আছে, কে জারিত করবে? এই যে পানি আছে না, পানি যে অক্সিজেনটা আছে, পানির অক্সিজেনটা একে জারিত করবে। কিভাবে জারিত করবে? হ্যাঁ, কিভাবে জারিত করবে সেটা হচ্ছে যে অক্সিজেনটা এর ভিতর ঢুকাই দিবে। ঠিক আছে, অক্সিজেন নিজের ভিতর প্রবেশ করবে। সে কী হবে তাহলে? দেখো, সি, এই যে ডবল বন্ড দিলাম, একটা এইচ থাকবে, আরেকটা এইচকে ভেঙে নিচে অক্সিজেন ঢুকে গেছে। ঠিক আছে, এবং কি উৎপন্ন হবে? দুইটা জাইমন হাইড্রোজেন উৎপন্ন হবে না? কারণ এই হাইড্রোজেনটা যাবে কোথায়? এই যে। ঠিক আছে, দুই নম্বরে কি হবে? দুই নম্বরে হবে হচ্ছে আমার যেটা উৎপন্ন হয়েছে, আসলে এটা না, উৎপন্ন হয়েছে মানে যেটা কার্বনাইল যৌগ ছিল, এটাকে আবারও বিজারিত করবে। কে বিজারিত করবে এবার? এবার হচ্ছে হাইড্রোজেন বিজারিত করবে। ঠিক আছে, জারিত করে অক্সিজেন, হাইড্রোজেন বিজারিত করে। তো হাইড্রোজেন কীভাবে বিজারিত করবে? সে একবার অক্সিজেনকে অ্যাটাক করবে, হ্যাঁ, সে একবার অক্সিজেনকে অ্যাটাক করবে, সে একবার কার্বনকে অ্যাটাক করবে। অ্যাটাক করে কি উৎপন্ন করবে? দেখো, সি, এই যে ও এইচ উৎপন্ন হলো, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো? CH3OH। এখন তুমি যে দুইটা রিয়াকশনকে তুমি যদি যোগ করো, দেখো তুমি কি পাবে? দুইটা রিয়াকশনকে যোগ করলে খেয়াল করো, তুমি হচ্ছে এখান থেকে দুই অণু HCHO নিয়েছো, তাই না? দুই অণু HCHO নিয়েছো, তার সঙ্গে তুমি অ্যাড করতেছো পানি। হ্যাঁ, তার সঙ্গে তুমি অ্যাড করতেছো পানি। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে দেখাইতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে যে তুমি রিয়াকশনের ভিতরে কি ইউজ করছো? সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করেছো না? তো সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করেছো, আর তোমার যে এখানে কি উৎপন্ন হয়েছে বলতো? এটা কি উৎপন্ন হয়েছে? এটা, হ্যাঁ, এটা কি উৎপন্ন হয়েছে? এটা একটা অ্যাসিড না? কার্বক্সিলিক অ্যাসিড না? এটা সি ডবল বন্ড OH যদি থাকে, সেটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, সেটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। তো 3 নম্বরে অ্যাসিড যেটা উৎপন্ন হয়েছে সেটা কি রিডিউসড হবে? সো HCOOH সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এবার রিয়াক্ট করে কি উৎপন্ন করবে বলো? এটা একটা ক্ষার, আর এটা একটা অ্যাসিড ক্ষার রিয়াকশন করে কি উৎপন্ন করে? লবণ উৎপন্ন করবে। সো HCONA প্লাস পানি উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার নেট রিয়াকশনটা কি হবে? আমার এখানে দুই অণু HCHO লেগেছে, প্লাস এক অণু সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে। বাকি কি কি উৎপন্ন হচ্ছে দেখো ডানে, দেখো তোমাদের দেখা একটা জিনিস, ডানে দেখো কি কি উৎপন্ন হচ্ছে। এই যে অ্যাসিডটা কেটে গেছে না? এটা ডানেও আছে বামেও আছে, কাটাকাটি হয়ে গেছে। আর কি কিছু কাটাকাটি হচ্ছে? এই যে পানিটা, এই পানিটা মনে হয় এখানেও আছে, সো পানিটাও কাটাকাটি হচ্ছে। কিন্তু কাটাকাটি হচ্ছে না কোনটা? কাটাকাটি হচ্ছে না আমার এইটা আর এটা, বুঝতে পেরেছো? কাটাকাটি হচ্ছে না আমার এটা আর এটা। তাহলে আমার কি উৎপন্ন হচ্ছে এখানে? এখানে উৎপন্ন হচ্ছে তোমার হচ্ছে HCOONA প্লাস CH3OH। ঠিক আছে, সো ক্যানিজারো রিয়াকশন মূলত এইটা, হচ্ছে আমার এইটা। ঠিক আছে, তুমি হয়তো বুঝতে পেরেছো পয়েন্টটা। ক্যানিজারো রিয়াকশনটা মূলত হচ্ছে আমার এইটা। আচ্ছা, এই এক লাইনে তুমি ক্যানিজারো রিয়াকশন দেখাইতে পারো, উপরে যেগুলো সেগুলো তোমার এক্সামে আসবে না, জাস্ট তুমি এক লাইনে মনে রাখবে যে ক্যানিজারো রিয়াকশনে আমার কি উৎপন্ন হয় হচ্ছে একটা লবণ তৈরি হয় এবং একটা অ্যালকোহল উৎপন্ন হয়। আচ্ছা, ধরো আরেকটা দেখাই, 2 নম্বর রিয়াকশনটা, এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর রিয়াকশন দেখাই, খুব ইন্টারেস্টিং রিয়াকশন। এর সঙ্গে তুমি যদি CHO দাও, আচ্ছা, এই যে কার্বনের CHO, এর সঙ্গে কি কোনো আলফা হাইড্রোজেন আছে? এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই, বুঝছো? তুমি নিজে একটু ড্র করে দেখতে পারো। ঠিক আছে, একটু কাজ করো, নিজে একটু ড্র করে দেখো যে এটা আলফা হাইড্রোজেন নাই। তাহলে কি উৎপন্ন হবে? একটা লবণ উৎপন্ন হবে, তাই না? একটা লবণ উৎপন্ন হবে, লবণটা কি হবে? COONA, এবং এখানে এই যে এখানে সঙ্গে একটা কি উৎপন্ন হবে? একটা অ্যালকোহল উৎপন্ন হবে। ঠিক আছে, এটাকে অ্যালকোহল উৎপন্ন হলে CH2OH।
বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আছে অ্যালডল ঘনীভবন, ইংলিশে বলা হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন, ঠিক আছে? এটাকে কি বলে? অ্যালডল কন্ডেনসেশন। আচ্ছা, এই রিয়াকশনের জন্য আমাদের কি কি প্রয়োজন? 1 নম্বর প্রয়োজন হচ্ছে ক্ষার দ্রবণ, ঠিক আছে? ক্ষার দ্রবণ প্রয়োজন। ক্ষার দ্রবণ হিসেবে কি কি লাগে জানো? 2 নম্বরে কি লাগে? লাগে হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু কার্বনাইল 2 অণু কার্বনাইল যৌগ। আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু। আচ্ছা, আলফা হাইড্রোজেন যুক্ত মানে কি? দেখো, এই যে সি ডবল বন্ড, এই যে এইচ, এখানে আরেকটা কার্বন আছে, এই কার্বনের সঙ্গে যদি আরো এইচ থাকে, এইচ এইচ এইচ, তাহলে কি এটা কি আলফা কার্বন না? এটা 1 ডিগ্রি, তো এটা কি আলফা কার্বন, তাহলে এই হাইড্রোজেনটা কি হবে? আলফা হাইড্রোজেন। সো আলফা হাইড্রোজেন 2টা লাগবে, ঠিক আছে? আলফা হাইড্রোজেন 2টা লাগবে। দেখো এখানে কিভাবে বিজারণটা হয়, এই দেখো সি ডাবল বন্ড ও এইচ, এভাবে লিখতেছি আমি, কারণ আছে CH3 প্লাস, আমার 2 অণু লাগবে। 2 অণুতে আমি এটাকে এইভাবে লিখতে পারি CH2 CH, ঠিক আছে? না, আমি একটা এইচকে আলাদা করে লিখতেছি। একটা এইচকে আমি পজিটিভ দিলাম, আর একটা এইচকে নেগেটিভ দিলাম। এটা যথেষ্ট কারণ আছে, বুঝছো? রেজোন্যান্সের জন্য এটা হয়। রেজোন্যান্স যদি শিখে থাকো তাহলে এটা বুঝতে পারবে। তাহলে রিয়াকশনটার জন্য আমার প্রয়োজন সোডিয়াম হাইড্রোক্সাইড। কন্ডেনসেশন বা ঘনীভবন মানে কি? ঘনীভবন মানে হচ্ছে বড় কোনো যৌগগুলো একসাথে যোগ হয়ে একটা বড় যৌগ তৈরি করবে, অর্থাৎ 2-3টা যৌগ একসাথে যোগ হয়ে যাবে, এটাকে বলে ঘনীভবন, বুঝছো? ইংলিশে বলে কন্ডেনসেশন, অর্থাৎ অনেকগুলো জিনিসকে একসাথে অ্যাড করে একটা জিনিস তৈরি করা। সো এই 2টো জিনিস এক হয়ে যাবে। তো বলো, এই কার্বনের যে এইটাকে, এই যে এই কার্বনটা আমরা একটু দেখাই, এই যে এইখানে, এই যে সরি এই যে এখানে ভিতর কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? এটা একটু নেগেটিভ, এটা একটু পজিটিভ না? হ্যাঁ, এটা একটু নেগেটিভ, এটা একটু পজিটিভ, ঠিক আছে? তাহলে বলো, এই হাইড্রোজেনটা কোথায় গিয়ে অ্যাড হবে? ওই অক্সিজেনের সঙ্গে না? তাহলে CH3, এখানে C, এখানে H, এই OH এর সঙ্গে একটা হাইড্রোজেন আসবে, এই যে CH2 CHO। বুঝতে পেরেছো এটা কিভাবে হলো? এই যে CH2 যখন হাইড্রোজেন চলে গেছে, হাত ফাঁকা হয়ে গেছে, হাত ফাঁকা গেলে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলছে অ্যাল্ড প্লাস অল, ঠিক আছে? অ্যালডল। এটাকে বলে কি বলে? অ্যালডল বলে। এটা কই থেকে উৎপন্ন হয়েছে? অ্যাসিটালডিহাইড থেকে উৎপন্ন হয়েছে না? তো এটাকে বলে হয় অ্যাসিটালডিহাইড অ্যালডল। বুঝতে পেরেছো? অ্যাসিটালডিহাইড অ্যালডল। বা তুমি যদি আইউপ্যাকে যাও, আইউপ্যাকে আসবে হচ্ছে 3 হাইড্রোক্সি, কারণ এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, 3 হাইড্রোক্সি 3 হাইড্রোক্সি বিউটানল। বুঝতে পারতেছো? বিউটাএনএল, 3 হাইড্রোক্সি বিউটানল, ঠিক আছে? এই দুটার নাম হইতে পারে। আচ্ছা, তো এই পর্যন্তই আর কি। তো এখানে আমি টোটাল 20 প্রকারের আমি দেখিয়েছি। দেখো, টোটাল আমি 20 প্রকারের দেখিয়েছি, তুমি যদি দেখো একটু, টোটাল 20 টাইপের। আচ্ছা, আমি পারতেছি না এটা কেন জানি। টোটাল 20 প্রকারের রিয়াকশন আমি দেখিয়েছি, তুমি গুনে দেখতে পারো। হ্যাঁ, তো এই কয়েকটা রিয়াকশন তুমি যদি পড়ো, আমার মনে হয় না তোমাকে এক্সামে কেউ আটকাইতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো তোমরা এবং সাবস্ক্রাইব করো।